তবে যেদিন প্রিলি হবে, প্রিলি পরীক্ষা হয়ে গেলে প্রিলির পরবর্তী 6 মাসের মধ্যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। অফিসার জেনারেল হিসাবে যারা যোগদান করবেন তারা সকলেই মোটামুটি জিএম পর্যন্ত যেতে পারেন, মানে কমপক্ষে জিএম। ব্যাংকের চাকরি আসলে প্রস্তুতি কেন কঠিন? আপনারা জানেন যে ইংরেজিতে এখানে ফোকাস রাইটিং থাকে, আর্গুমেন্টস রাইটিং থাকে, সামারি থাকে। তারা যে কাজগুলো করবেন এই সংক্ষিপ্ত সময়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিব যে কোন কোন টপিক গুলো এই 10-12 দিন বা 15 দিন আপনি শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাবেন। এখান থেকে আপনারা কিন্তু এবারও প্রশ্ন 100% কমন পাবেন যে প্রতিষ্ঠান এবং সেবা রয়েছে, অর্থাৎ এই যে আইসিটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম মুশান আজকে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আর সেই আলোচনাটি হচ্ছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে 2022 সাল ভিত্তিক যে ব্যাংকের পরীক্ষাগুলো, সমন্বিত ব্যাংকের, সেগুলো পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই সিনিয়র অফিসার পদের 974টি পদের সেটির পরীক্ষা হয়ে গিয়েছে, রিটেন পরীক্ষাও হয়ে গেছে। সামনে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটি পদের পরীক্ষা, আর সেটি হচ্ছে যে অফিসার জেনারেল 2022 সাল ভিত্তিক। এইখানে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এবং পরীক্ষার তারিখও নির্ধারিত হয়েছে, সেটা হলো 4/7/2025, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ শুক্রবার এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো অনেকে অনুরোধ জানিয়েছিলেন যে এই পরীক্ষাকে কেন্দ্র করে আমরা আসলে কোন কোন টপিক গুলো পড়বো, যেহেতু আমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে, 10-12 দিন বা 15 দিনের মতো সময় আছে। তো এই সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়। তো এই শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু আপনাদেরকে সাফল্য এনে দিতে পারবে। তো আজকে আপনাদের যে টপিক, অফিসার জেনারেল 2022 পরীক্ষা একদম দুয়ারে, এবং প্রস্তুতি হোক শার্প এবং স্মার্ট। আপনাদের প্রস্তুতিটা যদি শার্প না হয় এবং স্মার্ট না হয় তাহলে হচ্ছে যে আপনি পরীক্ষায় কিন্তু পিছিয়ে যাবেন। এতদিন যাই পড়েছেন না কেন, এই যে 10-12 দিন বা 15 দিন এই সময়টুকুতে যদি আপনি গুছিয়ে একটু প্রিপারেশন নিতে পারেন তাহলে এটাই কিন্তু আপনার জন্য ট্রাম্প কার্ড হয়ে দাঁড়াবে। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো শুরুতেই আমরা দেখব, অনেকেই জিজ্ঞেস করেছিলেন ব্যাংকের চাকরির সুবিধাদি ইত্যাদি সম্পর্কে। তো শুরুতে মনে রাখবেন যে কেন আপনি ব্যাংকের প্রস্তুতি নেবেন, এর অন্যতম একটা কারণ হচ্ছে পদের সংখ্যাধিক্য। আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে 2022 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো, ওগুলো যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে 2022 সাল ভিত্তিক সার্কুলারে 3358টি পদের সার্কুলার হয়েছিল, এবং 2023 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো হয়ে গিয়েছে সেখানে 4046টি পদের সার্কুলার হয়েছে। এই 4046 পদের মধ্যে আছে সিনিয়র অফিসার, আছে অফিসার জেনারেল, অফিসার ক্যাশ এবং রুরাল ক্রেডিট যেটি আছে, তাই না? এই রুরাল ক্রেডিট পদের 233টি পদে সার্কুলার হয়েছিল। তো এখানে আমরা দেখি যে টোটাল আমরা যদি হিসাব করি তাহলে প্রায় দেখা যাচ্ছে যে 7404টি পদের কিন্তু সার্কুলার আপনাদের পেয়েছেন আপনারা। আর যারা শুধু যারা 22 সাল ভিত্তিক এই পদে আবেদন করেছেন তারা কিন্তু 23 সাল ভিত্তিক সার্কুলার পেয়েছেন। এখন দেখেন, নবম দশম গ্রেডের চাকরি যদি আমি তুলনা করি, নবম দশম গ্রেড, তাহলে একটা আছে বাংলাদেশে বিসিএস এ দেখা যায় 500 থেকে 700 এরকম একটা নবম গ্রেডের একটা চাকরির কি সুযোগ থাকে। এছাড়াও সারা বছর ব্যাপী নন ক্যাডারের যে সার্কুলার গুলো হয়ে থাকে, আমি যদি টেকনিক্যাল গুলো বাদ দিই, নন ক্যাডারের যেগুলো জেনারেল পোস্ট যেগুলো রয়েছে, অর্থাৎ যেখানে হচ্ছে যে কোনো সাবজেক্ট থেকে পড়াশোনা করলে আবেদন করা যায়, এখানে আমি খুব বেশি দেখলে সারা বছর ব্যাপী কত হাজার হয়, 1000, সর্বোচ্চ হলে 1000 পদের সার্কুলার হয়। তাহলে আমরা দেখলাম যে বছরে প্রায় 1500 থেকে 1700 পদের আমি নবম গ্রেডের সার্কুলার আমি পাচ্ছি, নবম বা দশম গ্রেডে। তো সেক্ষেত্রে ব্যাংকের যদি আমি হিসাব করি, নবম দশম গ্রেডে দেখেন 22 সাল এবং 23 সাল ভিত্তিক যদি আমি হিসাব করি তাহলে প্রায় দেখা যাচ্ছে যে 7400 পদের সার্কুলার কিন্তু আপনাদের হয়ে গিয়েছে। এছাড়াও আর একটা বিষয় হচ্ছে যে দ্রুত চাকরি প্রাপ্তি। খেয়াল রাখবেন যে ব্যাংকের যেদিন আপনাদের প্রিলি হবে, সার্কুলার কবে হয় হোক, তবে যেদিন প্রিলি হবে, প্রিলি পরীক্ষা হয়ে গেলে প্রিলির পরবর্তী 6 মাসের মধ্যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। আমরা দেখেছি সিনিয়র অফিসার 2022 সাল ভিত্তিক দেখবেন যে 16 মে হচ্ছে এটা প্রিলি হয়েছিল এবং এটা রিটেন হয়েছে কিন্তু 20 জুন কিন্তু এটি রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তার মানে আমরা এটা থেকে বুঝতে পারলাম যে কত দ্রুত রেজাল্ট দিচ্ছে এবং কত দ্রুত রিটেন পরীক্ষা হয়ে যাচ্ছে। তাহলে 16 মে থেকে যদি হিসাব করি যে 16 মে থেকে আগামী 6 মাসের মধ্যে আপনাদের ভাইভা থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এত দ্রুত চাকরি পাওয়া কিন্তু খুবই কঠিন হয়ে যায়। আমি যদি বিসিএস এর কথা বলি 3 বছর 3.5 বছর লাগে। আমি যদি নন ক্যাডারের কথা বলি, নবম দশম গ্রেডে যে সার্কুলার গুলো আসে সেখানেও দেখা যায় যে বছরের পর বছর কিন্তু লেগে যেতে পারে। তো এই জন্য দ্রুত চাকরি প্রাপ্তির একটা সুযোগ থাকে। এছাড়াও দেখেন অন্যান্য যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে পদোন্নতি।
এবং এখানে দেখবেন যে অন্যান্য চাকরির সাথে যদি তুলনা করি তাহলে ব্যাংকের চাকরিতে কিন্তু দ্রুত পদোন্নতি ঘটে, এত দ্রুত পদোন্নতি ঘটে এবং এত স্মুথলি পদোন্নতি ঘটে, কারণ এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যার কারণে যেমন হচ্ছে যে ব্যাংকে যারা চাকরি করেন তাদের কিন্তু অপেক্ষা করতে হয় না যে কবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় আসবে তারপর আমি বেতন পাবো, এটার অপেক্ষা করতে হয় না। ব্যাংক নিজস্ব অর্থায়ন থেকে কিন্তু সমস্ত কর্মীদেরকে বেতন দিয়ে থাকেন। তো এখানে দেখেন পদোন্নতিটাও তাদের নিজস্ব কাঠামো অনুযায়ী কিন্তু হয়ে যায়। তো এখানে কিন্তু কারোর জন্য ওয়েট করতে হয় না, যার কারণে এখানে দ্রুত পদোন্নতি ঘটে এবং স্মুথলি ঘটে, কোনো ঝামেলা না থাকলে দ্রুত পদোন্নতি ঘটে যায়। অর্থনৈতিক সচ্ছলতা, পাশাপাশি দেখেন যে অন্যান্য চাকরির সাথে তুলনা করলে এখানে অর্থনৈতিক সচ্ছলতার একটা কি সুযোগ থাকে, কারণ এখানে আপনি হাউস লোন পাচ্ছেন, কার লোন পাচ্ছেন, বাইক লোন পাচ্ছেন এবং অন্যান্য আর্থিক সুবিধাদি পাচ্ছেন, যেগুলো অন্যান্য চাকরিতে কিন্তু আপনি এত সুযোগ সুবিধাদি পাবেন না। পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে আমি অন্যান্য চাকরিতে আপনি কখনো অগ্রিম বেতন নিতে পারবেন না, কিন্তু ব্যাংকে দেখা যাচ্ছে 2 মাস 3 মাস 6 মাসের বেতনও কিন্তু আপনি অগ্রিম নিতে পারেন, এখানে এখানে কিন্তু সেই সিস্টেমটি করা আছে। পাশাপাশি দেখেন সামাজিক মর্যাদা, বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটা চাকরিকে সামাজিকভাবে অনেক বেশি মর্যাদাকর মনে করা হয়, সেটি হচ্ছে বিসিএস এর চাকরি এবং আরেকটি হচ্ছে ব্যাংকের চাকরি। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা মনে করতে পারি যে ব্যাংকের চাকরিটা হচ্ছে কি একটা সামাজিক মর্যাদাকর একটি চাকরি। তো এই সমস্ত কারণেই মনে করেন যে এই আপনার ব্যাংকের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি একবার ব্যাংকের প্রস্তুতি নেন তাহলে 6 বার পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হয়। আপনি যদি একবার ব্যাংকের জন্য গুছিয়ে প্রস্তুতি নেন তাহলে বছরে আপনি 6টা পদের সার্কুলারে পরীক্ষা দিতে পারবেন, অর্থাৎ মানে এক প্রস্তুতিতে 6টি পরীক্ষা আপনি দিতে পারবেন। সেগুলো কি কি আমরা জানি যে সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক একই প্রস্তুতি, অফিসার জেনারেল বাংলাদেশ ব্যাংক এখানেও একই প্রস্তুতি, সমন্বিত ব্যাংকের সিনিয়র অফিসার এখানেও একই প্রস্তুতি লাগে, অফিসার জেনারেল তাই না, সমন্বিত ব্যাংক, অফিসার ক্যাশ সমন্বিত ব্যাংক এবং রুরাল ক্রেডিট, এই যে 6টি পদ যে রয়েছে এই 6টি পদে আপনি একবার যদি গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন তাহলে দেখবেন যে আপনি এই 6টি পদের সবগুলো পদেই আপনি পরীক্ষা দিতে পারতেছেন। তার মানে আপনাকে কিন্তু বাড়তি প্রস্তুতি নিতে হচ্ছে না প্রত্যেকটা পদের জন্য, এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এছাড়াও দেখেন যে এক প্রস্তুতিতে সকল প্রাইভেট ব্যাংকের প্রস্তুতিও হয়ে যায়। পাশাপাশি অনেকে এখানে আছেন যারা হচ্ছে সরকারি ব্যাংকের পাশাপাশি প্রাইভেট ব্যাংকগুলোতে ট্রাই করে থাকেন, তাদের কিন্তু একবার প্রস্তুতি নিলেই আপনি প্রাইভেট ব্যাংকের যে প্রস্তুতি সেটাও কিন্তু অনেকখানি হয়ে যায়। হয়তো প্রাইভেট ব্যাংকের পরীক্ষাগুলো একটু কাঠামো একটু ভিন্ন হয়ে থাকে, কিন্তু একই ইংলিশ একই ম্যাথ এই প্রস্তুতি যদি আপনি নিতে পারেন তাহলে দেখা যাবে যে এই প্রস্তুতিতেই আপনি অসংখ্য প্রাইভেট ব্যাংকের প্রায় 40 থেকে 50টি প্রাইভেট ব্যাংকের পরীক্ষা কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন। তাহলে এই সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়াও দেখবো আমরা যদি আমরা বিগত সালের সার্কুলার গুলো দেখি যে অফিসার ক্যাশ দেখেন এখানে 787টি পদের সার্কুলার হয়েছিল, এইটাতে এখনো পরীক্ষা হয় নাই। অফিসার জেনারেল যেটি 1597 পদের এটির পরীক্ষা হতে যাচ্ছে আগামী 4/7/2025 তারিখে কিন্তু এটার পরীক্ষা হতে যাচ্ছে, অর্থাৎ যে পদের পরীক্ষা নিয়ে আজকে আমি আলোচনা করব। এছাড়াও দেখেন সিনিয়র অফিসার এটি রিটেন পরীক্ষা 20 জুন হয়ে গিয়েছে। এছাড়াও সামনে কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে, সামনে হয়তো পরীক্ষা হবে সিনিয়র অফিসার 1554টি পদের পরীক্ষা হবে সামনে আসতেছে, অফিসার জেনারেল 997টি পদের পরীক্ষা হবে, অফিসার ক্যাশ 1262 পদের পরীক্ষা হবে এবং আরসি দেখেন এখানেও 233 পদের পরীক্ষা হবে। যে পরীক্ষাগুলো আশা করা যাচ্ছে যে আগামী নভেম্বরের মধ্যেই 2023 সাল ভিত্তিক যে পদে যে সার্কুলার গুলো ছিল এগুলোর পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে এখন থেকে যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নেন আগামী 3-4 মাস তাহলে দেখা যাবে যে আপনার পরবর্তী যে 23 সাল ভিত্তিক যে সার্কুলার গুলো আছে সেগুলোর পরীক্ষা কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবেন। তো যারা হচ্ছে 2022 সাল ভিত্তিক এই পরীক্ষাগুলো দিচ্ছেন হয়তো আপনাদের প্রস্তুতি ততটা ভালো না, আপনার টার্গেট রাখবেন যে 22 সাল ভিত্তিক যদি কোনো কারণে আমার হাতছাড়া হয়ে যায় 23 সাল যেন আমার হাতছাড়া না হয়। এই জন্য এখন থেকে আপনাকে গুছিয়ে প্রস্তুতি নিতে হবে এবং কোন টপিক বাদ দিবেন এবং কোন টপিক পড়বেন সবকিছু আজকে আমি আলোচনা করব। তাহলে দেখেন যে টোটাল 7404টি পদের কিন্তু সার্কুলার আপনাদের হাতে রয়েছে। এর মধ্যে অফিসার সিনিয়র অফিসার যদি বাদ দেই তারপরও আপনি দেখেন প্রায় 6500 পদের কিন্তু সার্কুলার আপনাদের সামনে রয়েছে পদের। তো এইগুলোর পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই এখন থেকে প্রস্তুত হইতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। আর একটা বিষয় হচ্ছে এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে প্যানেল সুবিধা। আপনারা 2019 এবং 20 সাল ভিত্তিক যদি সার্কুলার গুলো দেখেন তাহলে দেখবেন যে এখানে সর্বোচ্চ 4 বার পর্যন্ত প্যানেল দেওয়া হয়েছে এবং সামনে কিন্তু আরো দেওয়া হতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে কোনো পদে যদি 900টি পদ থাকে, যেমন সিনিয়র অফিসারের কথা বলি 974টি পদ ছিল 22 সাল ভিত্তিক, তো এখানে দেখা যায় যে যাদের সিরিয়াল থাকবে 1500 ভাইভার পরে, তাই না, 974 জনের তো মানে চাকরি হয়ে যাবে, কিন্তু যাদের সিরিয়াল থাকবে 1500 তাদেরও চাকরি 100% হবে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু এখানে প্যানেল সুবিধা রয়েছে।
আপনি নবম দশম গ্রেডের অন্যান্য চাকরির সাথে যদি তুলনা করেন, বিসিএস এর যদি তুলনা করেন বা নন ক্যাডার যে চাকরিগুলো রয়েছে এগুলোর সাথে যদি আপনি তুলনা করেন, তাহলে দেখবেন যে সেখানে কিন্তু প্যানেল সুবিধা নাই। যতগুলো পদ রয়েছে ঠিক ততজনই সেখানে নিয়োগ প্রাপ্ত হন, পারলে আরো 2 4 5 জন কমে যায়, কারণ ভেরিফিকেশন অনেকেই বাদ পড়ে যায়। তো এই জন্য দেখবেন যে এখানে প্যানেল সুবিধাটি রয়েছে। তার মানে এখানে যদি আপনি ভাই পাস করেন, মোটামুটি ভালো একটা যদি সিরিয়ালে থাকতে পারেন, আশা করা যায় বলতে 100% আপনার সেই চাকরিটি হবে। কারণ ব্যাংকের ক্ষেত্রে যতগুলো পদ থাকে প্রায় দ্বিগুণ পরিমাণ এখানে প্রার্থী কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকেন প্যানেলের মাধ্যমে। এই সুবিধা কিন্তু ব্যাংকে রয়েছে। তো এখানে যারা অফিসার জেনারেলের যারা পরীক্ষা দিবেন তাদের যদি আমি পদোন্নতিটা যদি খেয়াল করেন, সিনিয়র অফিসার থেকে আগামী 3 বছরের মধ্যে, 3 থেকে 4 বছরের মধ্যে কিন্তু আপনি সিনিয়র অফিসার হয়ে যাবেন। অফিসার জেনারেল থেকে যারা অফিসার জেনারেলে পরীক্ষা দিবেন এবং টিকবেন এবং যোগদান করবেন, তারা আগামী 3 থেকে 4 বছরের মধ্যে সিনিয়র অফিসার হয়ে যাবেন। এখান থেকে প্রিন্সিপাল হয়ে অফিসার হয়ে যাবেন, তারপর হচ্ছে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, তারপর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হয়ে যাবেন এজিএম, তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার হয়ে যাবেন ডিজিএম, তারপর হচ্ছে জেনারেল ম্যানেজার হয়ে যাবেন। এরপর হচ্ছে সেখান থেকে ডিএমডি, এখান থেকে এমডি। তো অফিসার জেনারেল হিসাবে যারা যোগদান করবেন তারা সকলেই মোটামুটি জিএম পর্যন্ত যেতে পারেন, মানে কমপক্ষে জিএম। তার মানে সে জীবনের শেষ, মানে চাকুরির শেষ পর্যায়ে গিয়ে কমপক্ষে সে জিএম হবেন। এবং যারা হচ্ছে একদম শুরুর দিকে, অর্থাৎ বয়স হচ্ছে খুবই কম, 22 23 বছর বা 24 বছর বয়সে যারা সিনিয়র মানে অফিসার জেনারেলে প্রবেশ করবেন, তাদের কিন্তু আরো উপরে ডিএমডি পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। এখান থেকে এমডি পর্যন্ত যাওয়ার একটা সুযোগ থাকে। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট, মানে কি বলা যায়, আমরা জানি যে এরপর হচ্ছে কি সেখান থেকে গভর্নর হতে পারেন, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে। তবে এখান থেকে আপনি ব্যাংকের এমডি পর্যন্ত যেতে পারেন। তো এই যে সুবিধাটি রয়েছে, তবে সামগ্রিকভাবে সবাই কমপক্ষে জেনারেল ম্যানেজার অর্থাৎ জিএম পর্যন্ত যেতে পারবেন। তো এই যে বিশাল যে সুযোগটি রয়েছে বা এখানে যে স্মুথলি যে পদোন্নতি রয়েছে, এগুলোর জন্যই মূলত আপনাকে ব্যাংকের চাকরির প্রস্তুতি নিতে হবে। এরপর দেখেন ব্যাংক পরীক্ষা, নিয়োগ পরীক্ষার ধরন। অনেকেই হয়তো বা এখনো জানেন না যে সামনে পরীক্ষা দিতে যাবেন, কিন্তু আসলে এটা হয়তো বা তার জন্য প্রথম পরীক্ষা হতে যাচ্ছে। তো তার জন্য হচ্ছে জানা দরকার যে আসলে ব্যাংকের চাকরির যে প্রশ্নগুলো সেগুলো কিরকম হয়ে থাকে। এখানে দেখবেন যে ব্যাংক চাকরির যে পরীক্ষা পদ্ধতি, এই পদ্ধতি হচ্ছে 3টা। প্রথমে প্রিলিমিনারি হবে 100 নম্বরের, হ্যাঁ, এরপর হচ্ছে লিখিত হবে 200 নম্বরের, এরপর হচ্ছে ভাইভা হবে 25 নম্বরের। তো মনে রাখবেন, প্রিলিতে যদি আপনি প্রশ্ন সহজ হোক কঠিন হোক, সহজ হলে অবশ্যই 70% মার্কস পাওয়াটা সহজ, তবে সহজ হোক কঠিন যেভাবে হোক না কেন আপনাদের টার্গেটেড মার্কস থাকবে 70%। তো প্রশ্ন যদি অনেক বেশি কঠিন হয়, অনেক সময় দেখা যায় যে 50-এও প্রিলি আসতে পারে, সেটা ভিন্ন কথা। প্রশ্ন অনেক বেশি কঠিন হলে তো নম্বর কমে আসবে, তবে আপনাদের টার্গেট থাকতে হবে প্রশ্ন যেমনই হোক আমার যেন প্রিলিতে 70% মার্কস যেন আমি ক্যারি করতে পারি। আর লিখিতর ক্ষেত্রে মনে রাখবেন, লিখিততে যদি কেউ 130+ মার্কস তুলতে পারেন, সেই 100% তার চাকরিটা হবে যদি সে ভাইভা পাস করে। মনে রাখবেন, 130 পাওয়া মানে তার 100% চাকরিটি হবে এবং খুবই খুবই ভালো জায়গা হবে, তার পছন্দের জায়গা হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 110 12 15তেও কিন্তু ভাইভা দেয়া যায়, তবে আপনাদের টার্গেটেড মার্কস থাকতে হবে কমপক্ষে 130+। আর 140 যদি পান তাহলে আপনি বুঝতেই পারতেছেন হেড অফিসে অথবা রাজধানী শহরের কোনো একটা ব্যাংকে বা হেড অফিসে হোক অথবা অন্য কোনো শাখায় হোক, অর্থাৎ রাজধানীর ভিতরে আপনার নিয়োগ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেশি থাকে। তো এটা একটা টার্গেটেড মার্কস থাকবেন যে কমপক্ষে যেন আমার 65% রিটেনের মার্কস থাকে। 265% হচ্ছে কি 130। আর ভাইভাতে দেখা যায়, ভাইভাতে অংশগ্রহণ করলে মোটামুটি 12-13 নম্বর সবাই পায়, খুবই কম পরিমাণে ফেল করায় দেয়। ফেল তারাই করে যারা হয়তো বা ভাইভাতে দেখা যায় যে যেহেতু এখানে ব্যাংক সেক্টর, তো এখানে দেখা যায় যে তার টলারেন্স দেখা হয় যে কাস্টমার যখন আসবে, কাস্টমার যদি উত্তেজিত হয়ে যায় সেই মুহূর্তে তিনি আসলে কিভাবে এই পরিস্থিতিটাকে সামাল দিবেন, এই যে সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে, মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো আছে, এগুলোই বেশি খেয়াল করা হয়। তো এখানে যদি আপনি ভালোভাবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারেন মোটামুটি 70-80%, তাহলে এখানে দেখা যায় 22-23 কিন্তু অনায়াসে পাওয়া যায়। ব্যাংকের চাকরির যে ভাইভা, এটা অনেকটা হচ্ছে লোক দেখানো একটা ভাইভার মতোই। অন্যান্য চাকরি ভাইভার থেকে এখানে তুলনামূলক ভাইভাটি সহজ হয়, তবে এখানে আপনার মানে স্মার্টনেস অর্থাৎ কাজের দক্ষতাটাকেই এখানে প্রাধান্য দেওয়া হয়। তো বিশেষ করে আমরা জানি যে অন্যান্য চাকরির প্রস্তুতি যারা নেন তাদের থেকে ব্যাংকের যারা প্রস্তুতি নেন তারা কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে থাকেন দক্ষতার দিক থেকে, কাজের দিক থেকে। তো এই জন্য এখানে কিন্তু সহজেই পাস করা যায়। এবং আপনারা জানেন যে প্রথম এট প্রেজেন্ট আর্টস ফ্যাকাল্টি এটাতে কি পরীক্ষা নিবে, বর্তমানে আর্টস ফ্যাকাল্টি এখানে পরীক্ষা নিবে। আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেওয়া মানেই প্রশ্নের ধরন হচ্ছে যে অন্যান্য ফ্যাকাল্টি থেকে যথেষ্ট সহজ হবে। আর প্রশ্ন সহজ হয়ে যাওয়া মানে কি, একটু প্রতিযোগিতাটা একটু বেড়ে যাওয়া। কারণ হচ্ছে প্রশ্ন কঠিন হলে দেখা যায় যাদের একদমই খুব ভালো মানে পড়াশোনা আছে তারাই মূলত এগিয়ে থাকে, কিন্তু যখন প্রশ্নটা একটু সহজ হয় তখন কিন্তু কম্পিটিশন বেড়ে যায়, কারণ তখন গড়পড়তা সবাই প্রশ্ন উত্তর দিতে পারে। তো যেহেতু আর্টস ফ্যাকাল্টি এখানে প্রশ্ন করবে এবং পরীক্ষাগুলো নিবে, সেহেতু আপনাদের এইভাবেই প্রস্তুতি নিতে হবে যে প্রশ্ন একটু সহজ হবে,
বা যাই হোক না কেন মোটামুটি কি স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে। আর্টস ফ্যাকাল্টির প্রশ্নগুলো সচরাচর স্ট্যান্ডার্ড মানের হয়ে থাকে, অর্থাৎ না সহজ না কঠিন এরকম হয়ে থাকে। তো এখানে দেখেন প্রিলিতে আসলে কি কি থাকবে। দেখেন যে প্রিলিতে বাংলা থাকে 25 নম্বর, ইংলিশে থাকে 25 নম্বর, গণিতে থাকে 20 নম্বর, সাধারণ জ্ঞানে থাকে 20 নম্বর। এই সাধারণ জ্ঞানের ভিতর কি আছে, বিএ আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স, আইএ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে এবং ডিএস ডেইলি সায়েন্স কিন্তু এখানে আছে। এই তিনটা বিষয় মিলে হচ্ছে জিকে তে 20 নম্বর এবং আপনাদের আইসিটি তে থাকে 10 নম্বর। এই হলো টোটাল 100 নম্বরের পরীক্ষা আপনাদের হতে হবে। এবং সামনে অফিসার জেনারেল 2022 এর ভিত্তিক যে পরীক্ষাটি হতে যাচ্ছে 4 জুলাই, সেখানেও কিন্তু এই অনুযায়ী পরীক্ষাটি হবে। তাই আপনার নম্বর বন্টন সম্পর্কে আপনাদের জানা থাকা দরকার। এরপর যে বিষয়টি হচ্ছে যে লিখিত পরীক্ষা, খেয়াল করেন ব্যাংক ভেদে কিন্তু লিখিত পরীক্ষাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তবে সাধারণত আমরা যদি সাম্প্রতিক সময় আর্টস ফ্যাকাল্টি যে পরীক্ষাগুলো নিয়েছে সেখান থেকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে লিখিত যে 200 নম্বরের পরীক্ষা হবে, এই 200 নম্বরের ভিতরে দেখেন যে এখানে ফোকাস রাইটিং থাকবে ইংলিশে 35, বাংলায় ফোকাস থাকে 35, তাই কিনা। এবং এখানে দেখেন যে রিসেন্ট যে গ্লোবাল এবং বাংলাদেশ ইস্যু এই সমস্ত বিষয় নিয়ে ফোকাস রাইটিংটা থাকে এবং এখানেও দেখেন রিসেন্ট গ্লোবাল বা বাংলাদেশ ইস্যু এই নিয়েই বাংলা ফোকাস রাইটিংটা থাকে। এছাড়াও জেনারেল নলেজ, এখান থেকে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এক কথায় উত্তরের মতোই, এক কথায় উত্তর, এখানে 30 নম্বর থাকে। কম্প্রিহেনশন এই অংশে থাকে হচ্ছে 30 নম্বর, এখানে পেজে আসতে পারে বা বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল টার্মস আসতে পারে। এছাড়াও দেখেন ম্যাথমেটিক্স থেকে থাকে 30 নম্বর, এখানে 5টা ম্যাথ দিয়ে থাকে অথবা 6টা ম্যাথ দিয়ে থাকে, এই ধরনের ম্যাথ আর কি এখানে চলে আসে। এছাড়াও দেখেন ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা অথবা বাংলা টু ইংলিশ, যেভাবেই থাক না কেন ইংলিশ টু বাংলাও থাকতে পারে অথবা বাংলা টু ইংলিশও থাকতে পারে। এখানে সাধারণত 10 নম্বর থাকে, নম্বর কিন্তু একটু কম বেশি হতে পারে আর কি, কম বেশি এক্স্যাক্টলি যে এভাবেই হবে তা কিন্তু না, কম বেশি হতে পারে। তবে ফোকাস রাইটিং এর মার্কটা হচ্ছে এটা সাধারণত পরিবর্তন হয় না, এখানে 35 করেই থাকবে। এবং আর্গুমেন্টস রাইটিং এখানে দেখেন 30 নম্বর থাকবে। তো এই টোটাল হচ্ছে 200 নম্বর। এবং মজার বিষয় হচ্ছে যে 20 জুন যে তারিখে যে 2022 সাল ভিত্তিক যে সিনিয়র অফিসারের যে রিটেন পরীক্ষা হয়েছে, এখানে আর্গুমেন্টস যেটি এসেছিল এটা কিন্তু রিপিটেড টপিক ছিল। অর্থাৎ এর আগে 2019 বা 20 সাল ভিত্তিক যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু এই টপিকগুলো এসেছিল, বা 2021 সাল ভিত্তিক যদি আমি ধরি তাহলে এই টপিক থেকে কিন্তু রিটেন পরীক্ষা হয়েছিল। তার মানে এখানে আর্গুমেন্টস রাইটিং বা ফোকাস রাইটিং কিন্তু রিপিট হতে পারে। এই জন্য বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই আপনাদের ধারণা থাকতে হবে বিগত সালের প্রশ্ন সম্পর্কে। এরপর দেখবো আমরা ভাইভা, যদি দেখি ভাইভা দেখেন এখানে সাধারণত 20 থেকে 25, অর্থাৎ 25 নম্বরটা এখন হচ্ছে স্ট্যান্ডার্ড মান। তবে কখনো কখনো হয়তো 50ও হতে পারে, যদি হয় কখনো তাহলে সর্বোচ্চ 50, তবে সাধারণত 25 নম্বর হয়ে থাকে। তো এখানে প্রশ্নগুলো কি কি হতে পারে, ব্যাংকিং সম্পর্কিত সমাধান জ্ঞান, যেমন দেখেন আপনাকে যদি বলা হয়, যেমন দেখেন জিডিপি রেট, যখন আপনারা পড়বেন কিছু কিছু প্রশ্ন আছে জিডিপি রেট, এটা আপনাকে সংক্ষেপে পড়লেই হবে যে বাংলাদেশের জিডিপি রেট কত, ধরেন যে 7.8%, এটা মনে করেন, একটা উদাহরণস্বরূপ দিয়ে দিলাম। এখন আবার এটার সাথে পড়বেন যে হোয়াট ইজ জিডিপি, জিডিপিটা কি জিনিস। তার মানে দেখেন একটা হলো আপনি এখানে কি মানে এক কথায় পড়তেছেন, আবার পাশাপাশি যেটাকে বলা কনসেপচুয়াল যেটা বিষয়টা, তাই না, কনসেপচুয়াল যে বিষয়টি আছে এই কনসেপ্ট যেন আপনার জন্য ক্লিয়ার থাকে। অর্থাৎ জিডিপি রেট পড়লেই হবে না, সাথে সাথে জিডিপি কি জিনিস এটাও আপনাদের জানা থাকতে হবে, কারণ এটা রিটেন পরীক্ষা আসতে পারে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, বা পাশাপাশি আপনাকে ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে। এই জন্য দেখবেন যে ব্যাংকিং সম্পর্কিত যে টার্মস গুলো আছে প্রিলির জন্য পড়বেন, পাশাপাশি এটার যে ধারণা বা এটার যে বিস্তারিত যে ব্যাখ্যা এটাও সাথে সাথে পড়ে রাখবেন। সবগুলো প্রশ্ন না, বিশেষ করে ব্যাংকিং সম্পর্কিত যে টার্মস গুলো আছে। এছাড়াও দেখেন নিজের সাবজেক্ট সম্পর্কে প্রশ্ন করে এবং শিক্ষা জীবন সম্পর্কে প্রশ্ন করে। আপনি যে শিক্ষা জীবন কোথায় কাটিয়েছেন, অনার্স আপনি কি কি বিষয়গুলো পড়েছেন বা কি কি এখানে আপনার নিজ নিজ সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন করতে পারে। এছাড়াও দেখেন যে সাম্প্রতিক যে ঘটনাবলী, বিশেষ করে সাম্প্রতিক সময় যে ঘটে যাওয়া যে ঘটনাবলী গুলো আছে, যেমন আমি যদি বিশেষ করে উদাহরণ দিই, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মানে আন্তর্জাতিক বিষয়গুলো যদি খেয়াল করি, তারপর ভারত পাকিস্তান যুদ্ধ, ইসরায়েল ইরান যুদ্ধ, এছাড়াও দেখেন যে ইসরায়েল প্যালেস্টাইন যে যুদ্ধগুলো আছে, এছাড়াও দেখবেন যে রাশিয়া এবং আমেরিকার সাথে যে যে ধরনের যে স্নায়ু যুদ্ধগুলো চলতেছে, পাশাপাশি আমেরিকা এবং চীনের মধ্যে যে অর্থনৈতিক যে স্নায়ু যুদ্ধ চলতেছে, এই বিষয়গুলো সম্পর্কে আসতে পারে। পাশাপাশি আমি যদি দেশীয় ক্ষেত্রে দেখি, যারা জুলাই বিপ্লব, ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এবং বিভিন্ন ধরনের যে সংস্কার কার্যক্রমগুলো হচ্ছে এবং দেশের ভিতরে যে স্টার্লিংকের যে আগমন ঘটেছে, এই যে বিষয়গুলো সাম্প্রতিক সময়ের, এই বিষয়গুলো কিন্তু আপনাদের এখান থেকেও কিন্তু ভাইভাতে প্রশ্ন করতে পারে। এবং আচরণমূলক যে প্রশ্ন, তাই কিনা,
যেগুলোকে বলা হয় কি বিহেভিয়ারাল যে কোশ্চেন, এই বিহেভিয়ারাল কোশ্চেন গুলো হচ্ছে আচরণমূলক বেশ কিছু প্রশ্ন থাকে যে আপনার যে ব্যাংকিং সেক্টরে মানে অনেক বেশি যদি চাপ থাকে তাহলে এই চাপকে আপনি কিভাবে সামলাবেন, অথবা একজন গ্রাহক যদি আপনার উপর যদি চাপ প্রয়োগ করে বা আপনার সাথে যদি দুর্ব্যবহার করে, তাহলে এই উপস্থিত যে হয়তোবা আপনি নিজে ভুল করেছেন এই জন্য গ্রাহক হয়তো ক্ষেপে গিয়েছেন বা তিনি রাগ করেছেন, তো আপনার ভুলের কারণে সে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সাময়িকভাবে, তো এই বিষয়টাকে আপনি কিভাবে সামাল দিবেন বা এই বিষয়টাকে আপনি কিভাবে উতরিয়ে যাবেন। তো এই যে বিহেভিয়ারাল যে কোশ্চেন গুলো আছে এগুলো কিন্তু আপনাদের করতে পারে, তাহলে এই বিষয়গুলো এখন থেকে আপনাদের মাথায় থাকতে হবে যখন আপনারা পড়াশোনা করবেন। এছাড়া দেখবেন যে ব্যাংকের চাকরি আসলে প্রস্তুতি কেন কঠিন, আপনারা জানেন যে ইংরেজিতে এখানে ফোকাস রাইটিং থাকে, আর্গুমেন্টস রাইটিং থাকে, সামারি থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রিসাইজ থাকে, এছাড়াও দেখেন ট্রান্সলেশন থাকে এবং রিটেন ম্যাথ থাকে। এই বিষয়গুলোর জন্যই ব্যাংকের চাকরিটা একটু প্রস্তুতিটা একটু কঠিন হয়ে যায়। তবে এইগুলো যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে, ঠিক আছে। এবং মজার বিষয় মনে রাখবেন যে দৈনন্দিন পত্রিকা পড়া, আপনারা যদি সপ্তাহে একটা করে ইংলিশ পত্রিকা পড়েন, পুরো সপ্তাহে একটা করে পড়বেন, একটা কি পড়বেন, ইংরেজি পত্রিকা পড়বেন। প্রতিদিন পড়ার দরকার নেই, সপ্তাহে একটা ইংরেজি পত্রিকা সংগ্রহ করে ওটার যে বিজনেস পার্টি রয়েছে বা ব্যাংকিং সম্পর্কিত যে নিউজগুলো রয়েছে, ইন্টারন্যাশনাল যে নিউজগুলো রয়েছে বা দেশীয় যে গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক সম্পর্কিত যে নিউজগুলো রয়েছে, এইগুলো যদি আপনি এই এক সপ্তাহ ধরে একটা পত্রিকায় একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন তাহলে আপনার ভোকাবুলারি স্ট্রং হয়ে গেল, সেন্টেন্স মেকিংটা আপনার স্ট্রং হয়ে যাচ্ছে, পাশাপাশি আর্গুমেন্টস রাইটিং বা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে এগুলো কিন্তু হেল্পফুল হয়ে যাচ্ছে। এই জন্য আমি মনে করি যে কোনো ফোকাস রাইটিং এর বই পড়ার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে পত্রিকা পড়া। এছাড়াও আপনি কি করতে পারেন, প্রতিদিন বাংলা পত্রিকা দেখতে পারেন, প্রতিদিন বিশেষ করে শেয়ার বীজ পত্রিকা দেখতে পারেন, পাশাপাশি বণিক বার্তা যে পত্রিকাগুলো রয়েছে অন্তত এই দুইটা পত্রিকা যদি নিয়মিত পড়েন তাহলে এখানে দেখবেন যে অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন ধরনের চার্ট থাকে, গ্রাফ থাকে, এবং মজার বিষয় হচ্ছে যে আমরা ফোকাস রাইটিং এর ক্ষেত্রে যে ভুলটা করে থাকি আমরা গ্রাফ দিই না বা চার্ট দিই না। তো আপনি যদি নিয়মিত পত্রিকাগুলো পড়েন তাহলে এখানে দেখবেন যে বিভিন্ন গ্রাফ বা চার্ট থাকে, এগুলোকে নোট করে রাখবেন। এই গ্রাফ চার্ট গুলো কিন্তু একটা ফোকাস রাইটিং এর কমপক্ষে 2টা করে চার্ট দেওয়ার চেষ্টা করবেন, আরো বেশি দিতে পারেন, 3টা অন্তত 4টা দেওয়ার, যেমন আমি সাধারণত 4টা করে দিই বা 4টা করে দিয়েছিলাম। তো এভাবে দিলে হয় কি আপনার নম্বরটা কিন্তু বেশি আসে এবং প্রতিযোগিতাও এখানে অনেক বেশি। এখানে প্রায় আমি যদি ব্যাংকিং সেক্টর যেহেতু অন্যান্য চাকরি থেকে একটু ভিন্ন, অন্যান্য চাকরির সাথে তুলনা করলে ব্যাংকিং সেক্টরটা একটু ভিন্ন ধরনের এবং এখানকার প্রশ্ন প্যাটার্ন এখানকার প্রস্তুতি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। তো এখানে কিন্তু সেই তুলনায় এখানে প্রতিযোগিতা প্রায় 2 লাখের কম বেশি হতে পারে, অন্তত পক্ষে 1,20,000 বা 1.5 লাখ বা 2 লাখ এরকম কিন্তু থাকে। তো প্রতিযোগিতাটাও হচ্ছে কি যথেষ্ট মানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো। এছাড়া দেখেন ফিক্সড কোনো সিলেবাস নাই। আর ব্যাংকের সব থেকে বড় সমস্যা যেটা, যেমন বিসিএস এর ক্ষেত্রে ফিক্সড একটা সিলেবাস আছে, প্রিলির জন্য ফিক্সড সিলেবাস আছে, রিটেনের জন্য ফিক্সড একটা সিলেবাস আছে, বা ভাইবার জন্য দেখা যায় যে কি কি প্রশ্ন আসতে পারে আমরা অনুমান করতে পারি। কিন্তু ব্যাংকের প্রিলির জন্য কোনো ফিক্সড সিলেবাস নাই, রিটেনের জন্য কোনো ফিক্সড সিলেবাস নাই, ভাইবার জন্য নাই। এখানে বলা আছে হয়তো ব্যাংকে দেখা যায় যে রিটেনের ক্ষেত্রে ফোকাস আসতে পারে, আর্গুমেন্ট আসতে পারে, ট্রান্সলেশন আসতে পারে, ম্যাথ আসে, জিকে আসে, এগুলো টপিক আসতে পারে, কিন্তু কোন টপিক থেকে আসবে এ ধরনের কোনো নির্দিষ্ট সিলেবাস কিন্তু এখানে নাই। পাশাপাশি প্রিলির জন্য কিন্তু নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এখানে শুধু বলা আছে যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে এবং আইসিটি এগুলো থেকে প্রশ্ন আসবে। তবে কোন টপিক থেকে আসবে বাংলার বা ইংলিশে কোন কোন টপিক থেকে আসবে এ ধরনের কোনো ফিক্সড কোনো সিলেবাস নাই যেটা অন্যান্য চাকরি পরীক্ষা থাকে। তো এটা একটা বড় একটা অসুবিধা। তো এই জন্য প্রস্তুতি একটু কঠিন হয়ে যায়, তবে যদি আপনি গুছিয়ে প্রস্তুতি নেন তাহলে হচ্ছে কি এটা সহজ হয়ে যায়। এবং লিখিত পরীক্ষার বেশ কিছু জটিলতা আছে, 200 নম্বরের পরীক্ষা, এখানে সময় থাকে 2 ঘন্টা। আমরা যদি এর আগে দেখি যে বিসিএস এর যে এর আগে যখন 100 নম্বরের পরীক্ষাগুলো হয়েছিল 3 ঘন্টা, আমরা যদি 35-এর আগের গুলো খেয়াল করি, তাই কিনা। এরপর দেখেন পরবর্তী বা অর্থাৎ বর্তমান সময় যদি আমরা খেয়াল করি তাহলে 200 নম্বরের যে বিসিএস পরীক্ষাগুলো হচ্ছে, যেমন বাংলাতে প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 200 নম্বর, বাংলাদেশ অ্যাফেয়ার্স প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে 200 এবং ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার মিলে 200। এই 200 নম্বর পরীক্ষা কিন্তু সময় থাকতেছে 4 ঘন্টা, সেখানে দেখেন এখানে সময় থাকে 2 ঘন্টা। তার উপর এখানে আবার মরার উপর খাড়ার ঘাড় একটা বিষয় আছে, যেমন এখানে ইংলিশে ফোকাস আছে, বাংলায় ফোকাস আছে, ট্রান্সলেশন আছে, ম্যাথ আছে, জিকে আছে, আর্গুমেন্টস আছে বা প্রিসাইজ আছে। তো এই যে সামগ্রিক যেহেতু দেখা যায় যে এখানে 70-80 নম্বরই হচ্ছে আপনাকে ইংলিশে লিখতে হবে, বা কখনো কখনো তার থেকেও বেশি প্রশ্নের উত্তর আপনাকে ইংলিশে লিখতে হয়। তো এই যে 2 ঘন্টায় এতগুলো প্রশ্ন উত্তর দেওয়া কিন্তু সত্যিকার অর্থেই কিন্তু অনেক বেশি কঠিন হয়ে যায়। তো এজন্য এখানে একটা প্রতিবন্ধকতা রয়েছে এবং হাতে সময় থাকে কম। এই হাতে সময় থাকার কারণে, কম থাকার কারণে যাদের মধ্যে কি থাকে, ইংরেজিতে দুর্বলতা থাকে, তারা কিন্তু এই ফোকাস রাইটিং বা আর্গুমেন্টস রাইটিং লিখতে গিয়ে, এগুলো করতে গিয়ে কিন্তু সময় হাতে পান না। তো এই যে একটা প্রতিবন্ধকতা আছে, এই জন্য আপনাকে আগে থেকে কি করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং এর যে বিষয়টি আছে এটা যেন আপনার জন্য স্ট্রং থাকে সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়াও দেখেন এখানে কোনো ফিক্সড কোনো 5 নম্বর নাই। খেয়াল করেন, যেমন আমি যদি বলি
নিবন্ধনে প্রিলিতে 40% মার্কস পাইলে পাস। প্রাইমারি ক্ষেত্রে কেউ যদি 65% মার্কস পায় তার চাকরি হবে। পাশাপাশি দেখেন বিসিএস এর রিটেনে যদি কেউ 50% মার্কস পায় তাহলে সে কি করবে, রিটেনে পাস করবে। এছাড়াও বিসিএস এ যদি কেউ 120 যদি প্রিলিতে তুলতে পারে তাহলে সে সাধারণত প্রিলিতে উত্তীর্ণ হয়। কিন্তু এখানে যেমন আমি যদি একটা কথা বলি যে নিবন্ধনে প্রিলিতে 40% মার্কস পাইলে সে পাস করবে বাধ্যতামূলক, মানে এটা হচ্ছে নিয়ম। এছাড়াও দেখেন বিসিএস এ 50% মার্কস যদি কেউ তুলতে পারে, 900 এর মধ্যে 450 যদি পায়, সে সাধারণত কি করে, পাস করে ফেলে। কিন্তু এখানে ব্যাংকের ক্ষেত্রে কোনো ফিক্স কোনো সিলেবাস মানে পাস নাম্বার নাই। অর্থাৎ এখানে তারপরও টার্গেট রাখতে হবে যে প্রিলিতে যে করেই হোক আমার যেন 70% মার্কস থাকে এবং রিটেনে কমপক্ষে যেন আমি 65% মার্কস যেন তুলতে পারি। 70% মানে 100তে 70 আর এখানে 200তে হচ্ছে 130, এটা যেন কমপক্ষে আমার থাকে, মানে চাকরি পাওয়ার জন্য কমপক্ষের জন্য এটা থাকে। তবে এর থেকে বেশি যদি আপনি তুলতে পারেন তাহলে আপনি আরো কি ভালো জায়গা, আপনার পছন্দের প্রথম পছন্দের যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনি নিয়োগ পাবেন, অত বিভাগীয় শহরে পাবেন, রাজধানী শহরে পাবেন, অথবা হেড অফিসে পাবেন। এই যে বিষয়গুলো আছে এগুলোতে নিয়োগ পাবেন। তো এই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর দেখেন কি কি বই পড়তে হবে। এই যে একটা বিষয় রয়েছে, আপনি কি কি বই পড়বেন। এখানে যদি আমি খেয়াল করি তাহলে শুরুতে যদি বলি যে বাংলার জন্য কি কি পড়বেন, বাংলার জন্য মনে রাখবেন নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ বইটি আছে, তাই কিনা, বাংলা ব্যাকরণ যে বইটি আছে সেটা হলো কি বোর্ড বই, যেটি এই বোর্ড বইটা পড়বেন। অবশ্যই চেষ্টা করবেন মুনির চৌধুরী লেখা যে বোর্ড বইটি আছে সেটা থাকতে হবে। পাশাপাশি নতুন যে বাংলা ব্যাকরণ যেটা বর্তমানে পড়ানো হচ্ছে এটাও থাকবে, দুইটাই থাকবে, নতুন এবং পুরনো দুই বই, দুইটা গ্রামার বাংলা ব্যাকরণ বই রাখবেন আপনার সাথে। এখানকার বাইরে কিন্তু প্রশ্ন সাধারণত ব্যাকরণ থেকে আসে না, তার মানে এখানে আপনি ব্যাকরণে দেখা যায় যে কয়েকটি প্রশ্ন আসলে এখান থেকে আপনি উত্তর দিতে পারতেছেন। আর সাহিত্যের জন্য কি কি পড়বেন, সাহিত্য হচ্ছে বাংলা বাজারে প্রচলিত যে কোনো একটা সিরিজের একটা গাইড যদি আপনি সংগ্রহ করেন সেখান থেকে আপনি বাংলা যে প্রশ্নগুলো আছে সাহিত্য সম্পর্কিত এই প্রশ্নগুলো সম্পর্কে জানতে পারবেন। এবং বিশেষ করে এখানে ফিক্স কিছু লেখক রয়েছে, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, তাদের থেকে কমপক্ষে 2 নম্বর প্রশ্ন কিন্তু প্রিলিতে কমন থাকেই, প্রত্যেকটা পরীক্ষায় থাকে এবং তার থেকে বেশি থাকে, কমপক্ষে 2 থাকে। তো এই ধরনের বেশ কিছু, বিশেষ করে পিএসসি যে 11 জন যে কবি আছেন, কবি সাহিত্যিক, তাদের তো অবশ্যই পড়বেন। পাশাপাশি আর অন্যান্য যে কবি সাহিত্যিক আছেন এদের সাহিত্য কর্ম সম্পর্কেও আপনাদেরকে জানতে হবে। ইংলিশের জন্য কি করবেন, ইংলিশের জন্য সব থেকে ভালো হচ্ছে যেমন ব্যারনস্টফেল, ক্লিপস্টফেল অথবা জিআরই যে ইংলিশ গুলো আছে, তাই কিনা, এগুলো একটু দেখার চেষ্টা করবেন। এবং আইভিএ তে যে ধরনের ইংলিশের যে প্রশ্নগুলো আছে বা সিলেবাসটি আছে এগুলো একটু ভালো করে পড়বেন। তো এই জন্য আপনি বাজারে প্রচলিত যে কোনো একটা গাইড আপনি পড়তে পারেন। এক্ষেত্রে যেমন আমাদের আছে এমআই প্রধান মুকুল স্যারের যেটি রয়েছে, হ্যাঁ, ক্লাসরুম এমসিকিউ ইংলিশ গ্রামার এন্ড লিটারেচার, এই বইটি নিতে পারেন। তবে লিটারেচার থেকে ব্যাংকে সাধারণত প্রশ্ন আসে না, হঠাৎ যদি আসে 2-1টা প্রশ্ন আসে। তো কেউ যদি এই প্রশ্নের উত্তরও করতে চান তাহলে আমি যেটা মনে করি অন্তত 35 থেকে 46তম বিসিএস এর যে লিটারেচার থেকে যে প্রশ্নগুলো এসেছিল এই প্রশ্নগুলো একটু ভালো করে একটু দেখে নেবেন, তাহলে আশা করা যাচ্ছে আপনি এখান থেকে কমন পাবেন। ম্যাথের ক্ষেত্রে কি করবেন, ম্যাথের ক্ষেত্রে যেহেতু দেখা যায় যে এখানে ইংলিশ ভার্সনে ম্যাথ গুলো আসে, তো প্রথমে আপনাকে ম্যাথ স্ট্রং করতে গেলে নবম দশম শ্রেণী যে বিশেষ করে সপ্তম শ্রেণী থেকে নবম দশম শ্রেণী যে বোর্ড বইটি আছে গণিত, এটা আগে শেষ করবেন। এটা শেষ করে যাওয়ার পর আপনি ইংলিশ ভার্সনের যে ম্যাথ গুলো আছে, বিশেষ করে জিআরইর যে ম্যাথ গুলো আছে এগুলোকে সমাধান করবেন। এছাড়াও বাজারে দেখবেন যে ম্যাথ বই আছে ইংলিশ ভার্সনে, অসংখ্য বই রয়েছে, এগুলো একটু দেখবেন। এছাড়াও দেখবেন যে আপনাদের একটা জব সলিউশন থাকাটা বাধ্যতামূলক। আমি ভালো করে মনে রাখবেন যে ব্যাংকের যে জব সলিউশন আছে, তাই কিনা, ব্যাংকের যে জব সলিউশন আছে বিশেষ করে 2001 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো ব্যাংকের চাকরি পরীক্ষা হয়েছে সরকারি বেসরকারি সবগুলোর প্রিলি এবং রিটেন প্রশ্ন এখানে আছে, এই ধরনের একটা বই আপনি সংগ্রহ করবেন। পাশাপাশি আরো অনেক বই আছে, যেমন 1986 সাল থেকেও অনেক বই পাওয়া যায় 2025 পর্যন্ত, যে ব্যাংকের যে প্রিলি এবং রিটেন এবং অন্যান্য যে প্রাইভেট ব্যাংকের যে প্রশ্নগুলো হয়েছিল, পরীক্ষাগুলো হয়েছিল, সেই প্রশ্নগুলো কিন্তু সেখানে পাওয়া যায়। তো এটা অবশ্যই সংগ্রহ করবেন এবং সেইখানে দেখবেন যে আসলে কোন ধরনের ম্যাথ এসেছে এবং কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে, তাই কিনা। এছাড়াও দেখবেন যে বাজারে আরো বই আছে, সেটা হচ্ছে রিটেন ম্যাথ, ছোট কিছু বই পাওয়া যায়। রিটেন ম্যাথ বই নামে একটা বই পাওয়া যায় আরিফুর রহমানের, আমি এক্স্যাক্টলি কারো পক্ষে নাম বলবো না, যেমন আপনি বিভিন্ন প্রকাশনী থেকে নিতে পারেন, তাই কিনা। যেমন বাজারে তো অনেক ভালো ভালো প্রকাশনী আছে, যেমন দেখেন ওরাকল প্রকাশনী আছে, প্রফেসর প্রকাশনী আছে, তারপর আরিফুর রহমানের যেমন রিসেন্ট পাবলিকেশনস রয়েছে, এছাড়াও দেখবেন ইনসেপশন রয়েছে, প্রিসেপ্টার্স রয়েছে, ফেনম রয়েছে। আপনার কাছে যে প্রকাশনী বইটা আপনার কাছে সাবলীল মনে হয় আপনি সেখান থেকে একটা জব সলিউশন আপনাদের মাস্ট থাকতেই হবে। মানে জব সলিউশন, আপনি ব্যাংকের প্রস্তুতি নেওয়া মানে আপনার অবশ্যই যেন অন্য কোনো বই না থাকলে যেন আপনার জব সলিউশন বইটা যেন থাকে এবং নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ বইটি যেন থাকে, এটা কিন্তু মনে রাখবেন। তো রিটেন ম্যাথ এবং রিটেন ইংলিশ নামে বাজারে ছোট ছোট বই পাওয়া যায় ব্যাংকের বিগত সালের সমস্ত পরীক্ষার প্রশ্ন, রিটেন ম্যাথ
রিটেন ইংলিশ এখানে রয়েছে। এখানে দেখবেন, এছাড়াও দেখবেন যে বিগত সালের ভোকাবুলারির একটা বই পাওয়া যায়, সেটা হচ্ছে বিগত সালে যতগুলো ব্যাংকের পরীক্ষা হয়েছে এখানে যে ভোকাবুলারি গুলো এসেছিল প্রিলিতে, এই ধরনের ছোট ছোট বই পাওয়া যায়, এগুলো অবশ্যই সংগ্রহ করবেন। এবং মজার বিষয় হচ্ছে 2022 সাল ভিত্তিক যে অফিসার জেনারেল, যেটা পরীক্ষা 16 মে হয়েছিল এবং রিটেন পরীক্ষা 20 জুন হয়ে গেল, এখানে কিন্তু যে প্রিলিতে যে ভোকাবুলারি গুলো এসেছিল এগুলো কিন্তু বিগত সালে রিপিটেড প্রশ্ন ছিল। তো এই জন্য বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো অবশ্যই আপনারা দেখবেন। এছাড়া দেখবেন জিকের জন্য আপনি তো সাম্প্রতিক যে জ্ঞান আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তো আপনাকে পড়তেই হবে, কারণ ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় 5টা 10টা প্রশ্ন কিন্তু জিকের মধ্যে থাকে সাম্প্রতিক বিষয়গুলোর উপর। এই জন্য নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন, পত্রিকাগুলো তো দেখবেনই। আর অন্যান্য বিষয়গুলোর জন্য বাজারে প্রচলিত যে কোনো একটা সাবলীল আপনার কাছে যেটা মনে হয়, যে কোনো প্রকাশনী একটা জিকের একটা বই আপনি নিবেন, এই একটা বিষয়। আর আইসিটির জন্য কি করবেন, আইসিটির জন্য বিশেষ করে নবম দশম এবং ইন্টারমিডিয়েট, তাই কিনা, এবং একাদশ দ্বাদশ শ্রেণীর, তাই কিনা, একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি বইটি রয়েছে সেটা অবশ্যই পড়বেন। আর পাশাপাশি এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে বাজারে প্রচলিত আইসিটি বিভিন্ন ছোট ছোট বই পাওয়া যায়, ভালো মানের বই, এখান থেকে আপনি সংগ্রহ করে আইসিটি যে বইগুলো খুবই ছোট আর কি, আইসিটি টপিক, এখান থেকে আপনি দেখে নিলেন। তো এভাবে হচ্ছে আপনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন। তো যেহেতু যারা 4 তারিখ পরীক্ষা দিতে যাবেন তাদের ক্ষেত্রে হয়তো এতগুলো বই তো এই মুহূর্তে পড়াটা সম্ভব না। তারা কি করবেন, তারা যে কাজগুলো করবেন এই সংক্ষিপ্ত সময়ে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে দিব যে কোন কোন টপিক গুলো এই 10-12 দিন বা 15 দিন আপনি শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাবেন। প্রত্যেকদিন অন্তত পক্ষে প্রত্যেকটা সাবজেক্ট থেকে 4-5টা করে টপিক একটু রিভাইজ করবেন। এবং টপিক বলতে কি, প্রত্যেকটা টপিকের অধীনে দেখবেন যে কিছু জটিল বিষয় থাকে, সাধারণ বিষয়গুলো তো আপনার মনে থাকে, কিন্তু জটিল যে বিষয়গুলো আছে সেই জটিল বিষয়গুলোকে একটু আপনি রিভাইজ দিয়ে যাবেন। তো এখানে দেখেন বাংলার ক্ষেত্রে দেখেন এখানে টপিকগুলো আছে, অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা নোট ডাউন করে রাখবেন। সেটা হচ্ছে কি, ভাষা, শব্দ, উপসর্গ, পদ প্রকরণ, লিঙ্গ পরিবর্তন, সন্ধি বচন, প্রকৃতি প্রত্যয়, বাগধারা, সমাস, কারক বিভক্তি, এক কথায় প্রকাশ, তাই না। এরপর দেখেন বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ, বাক্য বানান, নত্ব বিধান, সত্য বিধান, এই টপিক গুলো কিন্তু আপনার বাংলা ব্যাকরণের জন্য আপনাকে পড়তে হবে। একদম বাছাই করা এখানে টপিক কিন্তু আমি বলেছি। এবার দেখেন বাংলা সাহিত্য থেকে কি পড়বো আমরা, বাংলা সাহিত্যের প্রাচীন যুগগুলো দেখেন, প্রাচীন যুগ পড়তে হবে অবশ্যই, চর্যাপদ একটাই তো আছে, একটাই সাহিত্য। এছাড়া মধ্যযুগ থেকে পড়তে হবে এবং আধুনিক যুগ থেকে পড়তে হবে, এটা পড়বেন। পাশাপাশি দেখেন বাংলা ভাষা কিভাবে উৎপত্তি ক্রমবিকাশ হয়েছে, বিখ্যাত পত্র পত্রিকার যে সম্পাদক, এই পত্র পত্রিকা থেকে ব্যাংকে কিন্তু প্রশ্ন আসে। এছাড়াও দেখেন মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, গান, কবিতার লাইন, প্রবাদ, প্রবচন, এগুলো কিন্তু আপনাদের আসবে। সাম্প্রতিক সময় আলোচিত এবং পুরস্কার প্রাপ্ত সাহিত্য কর্ম, তাই কিনা, বিখ্যাত কবি, সাম্প্রতিক সময় দেখেন যে 21শে পদক দেওয়া হয়েছে 2025, তারপর যে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে, তাই না। এই যে পুরস্কারগুলো যে দেওয়া হয়েছে এগুলো অবশ্যই আপনাকে পড়ে যেতে হবে, এগুলো আপনারা অবশ্যই বাংলা সাহিত্য থেকে পড়তে হবে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন। এছাড়াও দেখেন কোন ধরনের কবি সাহিত্যিক পড়বেন, আমি একদম বাছাই করে আপনাদেরকে দিয়েছি, খেয়াল করুন। মাইকেল মধুসূদন দত্ত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, আলাউদ্দিন আল আজাদ, শওকত ওসমান, আখতারুজ্জামান ইলিয়াস, তাই কিনা, যেমন সৈয়দ অলিউল্লাহ, দেন লাল সালুর যেমন রচয়িতা ছিলেন সৈয়দ অলিউল্লাহ, তাই কিনা, চিলে কোঠার সিপাই, তাই না, আখতারুজ্জামান ইলিয়াস, তারপর দেখেন আবু জাফর ওবায়দুল্লাহ, সিকান্দার আবু জাফর, হাসান আজিজুল হক, এই সমস্ত কবি সাহিত্যিকদের সাহিত্য কর্ম সম্পর্কে জানতে হবে অবশ্যই। তাহলে এখানে কিন্তু আমি দেখেন বাংলা টপিক একদম বাছাই করে আপনাদেরকে দিয়েছি, এই শেষ মুহূর্তে এসে এই টপিকগুলো আপনাদেরকে দেখে যেতে হবে। এবার ইংরেজির ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে ইংরেজিতে কোন কোন টপিকগুলো দেখবেন, দেখেন এই শেষ মুহূর্তে এসে দেখবেন বিগত সালের সিনোনিম অ্যান্টোনিম গুলো অবশ্যই আপনি দেখবেন। আমি বারবার বলি যে বিগত বছর যে ব্যাংকের পরীক্ষাগুলো হয়েছে বিশেষ করে 2001 থেকে 2025 পর্যন্ত, এই বিগত সালে যে ভোকাবুলারি গুলো এসেছিল ইংলিশে প্রিলিতে, এগুলো অবশ্যই আপনারা দেখে যাবেন। অন্য কিছু দেখেন বা না দেখেন, এই ভোকাবুলারি গুলো দেখে যাবেন, অতিরিক্ত ভোকাবুলারি দেখার কোনো প্রয়োজন নাই, আপনি রিপিট প্রশ্ন এখানে কমন পাবেন। এছাড়া দেখেন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলো আছে, অর্থাৎ এক কথা প্রকাশ যেগুলোকে আমরা বলে থাকি। এছাড়া দেখেন রিপ্লেসিং আন্ডারলাইন ওয়ার্ড এগুলো আসতে পারে, বা এখান থেকে দেখা যায় কি অ্যানালজি টাইপের যে প্রশ্নগুলো এগুলো আসতে পারে, অ্যানালজি অবশ্যই আসবে, স্পেলিং আসবে। এই যে বেসিক কিছু টপিক আছে এখান থেকে দেখা যায় যে 8-10 নম্বর কমন পাওয়া যায়। তো এই বিষয়গুলো শেষ মুহূর্তে একটু ভালো করে আপনারা দেখে যাবেন, এগুলো হচ্ছে বেসিক বিষয়। এছাড়াও গ্রামার যে বিষয়গুলো আছে সেখান থেকে দেখেন বিশেষ করে রাইট ফর্ম অফ ভার্ব, পার্টস অফ স্পিচ, কারেকশন, সেন্টেন্স কারেকশন থেকে অবশ্যই প্রশ্ন থাকে, ন্যারেশন থেকে অবশ্যই থাকে, কমপক্ষে এক থেকে, ভয়েস থেকে অবশ্যই থাকে, প্রিপজিশন থেকে থাকে 2, 3, 4, 5টা প্রশ্নও কিন্তু প্রিপজিশন থেকে অনেক সময় আসে। এছাড়া দেখেন ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং প্রশ্নে কিন্তু দেখবেন যে ব্যাংকের ধরন আছে, যেমন 5টা সিনোনিম আসলো বা 3টা সিনোনিম, 3টা অ্যান্টোনিম, এরপর হচ্ছে 3টা ন্যারেশন আসলো, 2টা ভয়েস আসলো। এভাবেই কিন্তু আমরা দেখেছি বিগত সালের পরীক্ষাগুলো কিন্তু হয়েছে। আবার একটা একটা করেও কিন্তু প্রশ্ন আসতে পারে।
শেষ মুহূর্তে এই টপিক গুলো কিন্তু দেখে যাবেন। তো আমি দেখেন একদম বাছাই করে এক সংক্ষিপ্ত সময়ে বেশ কিছু টপিক দিয়েছি, এই টপিক গুলো শেষ মুহূর্তে একটু চোখ বুলিয়ে যাবেন এই কয়েকটা দিন। এরপর দেখেন গাণিতিক যুক্তির ক্ষেত্রে কোন কোন গুলো পড়বেন, যেমন দেখেন বাস্তব সংখ্যা পড়বেন, এর সাথে হচ্ছে ভগ্নাংশ পড়বেন, শতকরা পড়বেন, লাভ ক্ষতি পড়বেন, সরল যৌগিক মুনাফা, লসাগু গসাগু। এই লসাগু গসাগুর ক্ষেত্রে কি পড়বেন, এটা আপনাকে পাটিগণিত পড়তে হবে, পাটিগণিত সাথে 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 লসাগু গসাগুর ক্ষেত্রে বীজগণিত আপনাকে করতে হবে, অর্থাৎ লসাগু গসাগু, পাটিগণিতের লসাগু গসাগু এবং বীজগণিতের লসাগু গসাগু দুটাই করতে হবে। ঐকিক নিয়মের অঙ্ক করতে হবে, গতি, ট্রেন, নল, চৌবাচ্চা। এই গতি ট্রেন থেকে কিন্তু প্রশ্ন আসে, কাজ, সময়, গড় এবং বয়স, এখান থেকেও প্রশ্ন আসে। সমীকরণ, বিশেষ করে সমীকরণ, সূচক এবং লগ সমীকরণও আপনাদেরকে দেখতে হবে, দ্বিঘাত সমীকরণ, তাই কিনা, সরল সমীকরণ, তারপর হচ্ছে যেমন সমীকরণ তো অনেকগুলো প্রকারভেদ আছে, তাই কিনা। এরপর ধরেন সূচক এবং লগ আছে, ত্রিকোণমিতি থেকে অঙ্ক আপনাকে জেনে যেতে হবে। ত্রিকোণমিতি এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে আপনাকে সূত্রগুলো একটু বেশি বেশি করে রিভাইজ দিবেন এবং জটিল যে ম্যাথ গুলো আছে এগুলো একটু করে যাবেন। পরিমিতির ক্ষেত্রে আপনি যে এখানে পরিমিতির ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে দেখেন যেমন 2022 ভিত্তিক সিনিয়র অফিসারের যে প্রিলি পরীক্ষা, সেই প্রিলিতে কিন্তু আপনি দেখবেন যে ত্রিকোণমিতি থেকে একটা মান এসেছিল, তাই কিনা, যেমন sin 45, cos 45, তাই কিনা, tan 60, tan 90, এই যে এই ধরনের কিন্তু মান কিন্তু আসবে। এই জন্য এই চার্টটা কিন্তু একটু ভালো করে দেখে যাবেন। সাম্প্রতিক সময় কিন্তু 2022 ভিত্তিক সিনিয়র অফিসার প্রিলিতে কিন্তু এসেছিল এই একটা প্রশ্ন। এটা হলো 16 মে যে পরীক্ষাটি হয়েছে। এছাড়া দেখেন পরিমিতির যে সূত্রগুলো আছে, বৃত্ত সংক্রান্ত, চতুর্ভুজ সংক্রান্ত, ত্রিভুজ সংক্রান্ত, তাই কিনা, এবং যেমন আমরা বলি যে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে কি সমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ, এই যে বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে, ট্রাপিজিয়াম, তাই না, বর্গ, রম্বস, এই সূত্র, বৃত্ত, এই যে সূত্রগুলো আছে এগুলো একটু রিভাইজ দিবেন এবং সেই সম্পর্কিত ম্যাথগুলো একটু চোখ বুলিয়ে যাবেন। এছাড়াও দেখেন যে জ্যামিতি অংশ পড়বেন, বিশেষ করে জ্যামিতির যে বেসিক যে বিষয়গুলো আছে, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই বিষয়গুলো একটু আপনারা দেখে যাবেন, বাহু, এই বিষয়গুলো দেখে যাবেন। আর একটা প্রশ্ন হচ্ছে সম্ভাব্যতা। এই সম্ভাব্যতা থেকে কিন্তু প্রশ্ন আসে, মনে রাখবেন গত পরীক্ষায় কিন্তু সম্ভাব্যতা থেকে একটা প্রশ্ন এসেছিল, এই জন্য এটাকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নাই, মানে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই টপিক গুলো একদম বাছাই করা, এবং আপনি যদি সাম্প্রতিক সময়ের পরীক্ষাগুলো দেখেন প্রত্যেকটা টপিক থেকে একটা করে হলেও কিন্তু প্রশ্ন এসেছে, এই জন্য শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো আপনাদেরকে দেখে যেতে হবে। এছাড়াও দেখেন বাংলাদেশ বিষয় বলে আপনারা কোনগুলো দেখবেন, মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন, এই টপিকটা নিয়ে আপনারা পড়বেন। অর্থনীতি, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, শিল্প বাণিজ্য, বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি, এই টপিকগুলো একটু বেশি বেশি করে জোর দিবেন, এখান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে। বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলি থেকে 2, 4, 5টা কিন্তু প্রশ্ন আপনাদের আসবে। এবং সাম্প্রতিক বিষয়গুলি কোনগুলো পড়বেন, সাম্প্রতিক সময় ঘটে যাওয়া জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান, তাই না। এরপর হচ্ছে সাম্প্রতিক সময় যে বিষয় আলোচিত যে ব্যক্তিত্ব আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক, দারিদ্র বিমোচন, স্টার্লিং, এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ বিষয় সম্পর্কিত এবং বিভিন্ন ধরনের যে সংস্কারগুলো আছে, আমি বারবার বলি এগুলো কিন্তু দেখে যাবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু কমন আসে এবং গত পরীক্ষায় কিন্তু এসেছিল। এরপর হচ্ছে আমরা যদি খেয়াল করি আন্তর্জাতিক বিষয় বলে যদি দেখি, তাহলে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার যে সদর দপ্তর, এই সদর দপ্তর থেকে অবশ্যই একটা প্রশ্ন থাকে। বিভিন্ন দেশের মধ্যে সংগঠিত হওয়া যে বিভিন্ন চুক্তিগুলো আছে, এই চুক্তিগুলো থেকে প্রশ্ন আসে। দেশ এবং মহাদেশ সম্পর্কিত বিভিন্ন তথ্য আছে, যেমন ক্ষুদ্রতম, বৃহত্তম যে বিষয়গুলো আছে দেশ এবং মহাদেশ সম্পর্কিত, এগুলো আপনারা পড়বেন। এছাড়াও দেখেন যেমন 16ই মে যে পরীক্ষা হয়েছে সিনিয়র অফিসার, সেখানে একটা প্রশ্ন এসেছিল যে সর্বাধিক দেশ সম্বলিত মহাদেশ কোনটি। তো সেখানে ছিল এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং কি ছিল আর একটা মহাদেশ ছিল, সম্ভবত নর্থ আমেরিকা ছিল। তো এখানে কিন্তু আফ্রিকা মহাদেশে সব থেকে বেশি স্বাধীন দেশের সংখ্যা আছে, সম্ভবত 54টি, এবং এশিয়া মহাদেশে আছে 44টি। তাহলে এই যে দেখেন মহাদেশ সম্পর্কিত যে তথ্যগুলো, দেখেন কেউ কি আশা করেছিল বা কেউ কি ধারণা করেছিল যে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে যে কোন মহাদেশে সব থেকে বেশি দেশের সংখ্যা আছে, স্বাধীন দেশের সংখ্যা। তাহলে এই যে মহাদেশ সম্পর্কিত প্রশ্ন কিন্তু আপনাদেরকে দেখে যেতে হবে। বিভিন্ন দেশের রাজধানী এবং জনসংখ্যা মুদ্রা, এটা অবশ্যই আপনারা দেখে যাবেন। বিভিন্ন দেশের রাজধানী, জনসংখ্যা, মুদ্রা এবং বিভিন্ন দেশের যে সংসদ ভবনগুলো রয়েছে সেই সংসদের নাম কি, এগুলো অবশ্যই দেখে যাবেন এবং এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। এছাড়া দেখেন নদ নদী এবং যুদ্ধ বিগ্রহ, এই সাম্প্রতিক সময় যে যুদ্ধ বিগ্রহগুলো, যেমন ভারত যে পাকিস্তানে যে মানে যে অভিযান চালিয়েছিল সেটার নাম কি ছিল, অপারেশন সিঁদুর ছিল, তাই কিনা। এরপর পাকিস্তানে ছিল বুনিয়ানিন মারসুস। এরপর সাম্প্রতিক সময় যেমন আছে না যে ট্রু প্রমিস, ইরানের যে অভিযান পরিচালনা করেছে ট্রু প্রমিস 2, তাই কিনা, এটা হলো কি ইসরায়েলে পরিচালিত অভিযান। এরপর হচ্ছে ইসরায়েল ইরানে কি নামে অভিযান পরিচালনা করে, রাশিয়া ইউক্রেনে কি অভিযান পরিচালনা করে, ইউক্রেন রাশিয়াতে কি নামে অভিযান পরিচালনা করে। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন 100% আপনারা কমন পাবেন এবং গত পরীক্ষায় কিন্তু এসেছিল 16 মে পরীক্ষায়।
এটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে শেষ মুহূর্তে দেখে যেতে হবে। এছাড়া দেখেন কম্পিউটার থেকে যদি আপনি পড়েন, তা কম্পিউটারের যে অঙ্গ সংগঠন গুলো আছে, বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট যে ডিভাইস গুলো আছে, এখান থেকে একটা পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকবেই, এবং গত পরীক্ষায় কিন্তু এসেছিল। কম্পিউটার সফটওয়্যার সংক্রান্ত একটা প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন থাকে। ডাটাবেস সিস্টেম, এখান থেকে প্রশ্ন আসে। কম্পিউটার প্রোগ্রাম, ভাইরাস, এই ভাইরাস থেকেও প্রশ্ন আসে। মাউস, কিবোর্ড, বিশেষ করে মাউস এবং কিবোর্ড সম্পর্কে আপনারা জেনে রাখবেন, এবং কিবোর্ডে যে ফাংশনাল যে কি গুলো আছে, তাই কিনা, যেমন কন্ট্রোল প্লাস ই চাপলে কি হয়, কন্ট্রোল প্লাস এক্স চাপলে কি হয়, কন্ট্রোল প্লাস জেড চাপলে কি হয়, কন্ট্রোল প্লাস এস চাপলে কি হয়, কন্ট্রোল প্লাস পি, পি তে কি হয়, এর কাজ কি, এই যে এগুলো কিন্তু আপনারা পড়বেন। এবং ফাংশন যে কি রয়েছে 12টি, এই কোন কি এর কি কাজ, এগুলো আপনাদের কিন্তু জেনে যেতে হবে, কমপক্ষে এগুলো কিন্তু জেনে যাবেন। মাউস সম্পর্কে জানবেন। এরপর এছাড়া দেখেন ইনপুট আউটপুট ডিভাইস, এগুলো একটু জেনে যেতে হবে যে কোনটা একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। এছাড়াও দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি এর আগেও যখন লাইভ নিয়েছিলাম 16 মে সিনিয়র অফিসার পরীক্ষা উপলক্ষে, সেখানেও কিন্তু আমি এটা তাদেরকে বলেছিলাম, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। মনে রাখবেন, এখান থেকে আপনারা কিন্তু এবারও প্রশ্ন 100% কমন পাবেন, যে প্রতিষ্ঠান এবং সেবা রয়েছে, অর্থাৎ এই যে আইসিটি তথ্য প্রযুক্তি সংক্রান্ত যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, এবং কোন প্রতিষ্ঠান আসলে কি সেবা দেয়, সেগুলো আপনারা পড়বেন। বিশেষ করে দেখেন গুগল, মাইক্রোসফট, আইবিএম, এগুলো সম্পর্কে আপনাদেরকে পড়তে হবে। এছাড়া দেখেন সোশ্যাল নেটওয়ার্কিং, এখান থেকে কিন্তু প্রশ্ন কমন আসে এবং এসেছিল। বিশেষ করে ফেসবুক, টুইটার বলতে বর্তমান নাম হচ্ছে এক্স, এরপর দেখেন ইনস্টাগ্রাম, এই সংক্রান্ত তথ্যগুলো জানতে হবে। এদের জনক কে, কত সালে প্রতিষ্ঠিত হয়, হ্যাঁ এটার কাজ কি, এগুলো সম্পর্কে জানতে হবে। পাশাপাশি এদের সদর দপ্তর কোথায়, এগুলো কিন্তু জানতে হবে। মনে রাখবেন, এই যে প্রতিষ্ঠান এবং তাদের সদর দপ্তর কোথায়, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল। সদর দপ্তর থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল গত পরীক্ষাতেও। কম্পিউটার প্রোগ্রামিং, ল্যান ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ, তাই কিনা, এই যে ব্লুটুথ হচ্ছে কিভাবে চলে, এটা হচ্ছে রেডিও ওয়েভ যে তরঙ্গ রয়েছে, তাই কিনা, রেডিও তরঙ্গে কি করে, রেডিও তরঙ্গ অনুযায়ী কাজ করে, এটা কিন্তু গত পরীক্ষায় এসেছিল। তো এই জন্য এই প্রশ্নগুলো কিন্তু আইসিটি থেকে দেখেন। এই যে আইসিটি আমি যে টপিক গুলো দিলাম, প্রত্যেকটা টপিক যদি আপনি জানেন, দেখেন এখানে কমপক্ষে কত নম্বর কমন পাবেন। এখান থেকে 6টাতে 6 নম্বর কমন, এখান থেকে 7 কমন পাবেন, এখান থেকে 1 কমন পাবেন 8, আর এখান থেকে কমপক্ষে 1 কমন পাবেন। তা 10টা প্রশ্নের মধ্যে তো 9 নম্বর, কমপক্ষে 9 নম্বর তো এখানেই আপনি কমন পাচ্ছেন। এগুলোই দেখে যাবেন, দেখবেন আপনি এখান থেকে 8-9 কমন পাবেন। তো আইসিটি তে 10-এর মধ্যে 8-9 পাওয়া তো বিশাল ব্যাপার। আপনি যদি প্রতি 10-এ যদি আপনি 8 করে পান, তাহলে 100-তে পাচ্ছেন কত, 80 পাচ্ছেন। এত তো আপনার দরকার নেই, আপনার দরকার হচ্ছে কত, 70। প্রশ্ন যত সহজই হোক না কেন। এছাড়া দেখেন প্রশ্ন বিশ্লেষণ, যেহেতু আর্টস ফ্যাকাল্টি প্রশ্নগুলো নিবে, এই জন্য মনে রাখবেন যে বিগত বছরের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে করে পড়তে হবে। এবং এই শেষ সময় এসে আপনি যেটা দেখবেন, শেষ সময় এসে বিশেষ করে বিগত সেই 10-12 দিনে যে কাজটি করবেন, বিশেষ করে বিগত 10 বছরের যে প্রিলির প্রশ্নগুলো আছে, সেই 10 বছরের প্রিলির প্রশ্নগুলো প্রত্যেকটা বছর হয়তো 5টা 6টা করে প্রিলি হয়েছে। তো এভাবে যদি হিসাব করে, তাহলে 40 থেকে 50টা হয়তো প্রিলি হয়েছে, খুব বেশি হলে, এর থেকে কম হয়েছে। তো 40 থেকে 50টা প্রিলি প্রশ্ন যদি আপনি প্রত্যেকদিন 5টা করেও দেখেন, তাহলে আপনি দেখবেন যে 10 দিনে কিন্তু আপনার হয়ে যাচ্ছে। এই জন্য বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই দেখবেন। যেমন দেখেন ইংলিশের ক্ষেত্রে বিশেষ করে দেখবেন কোন কোন টপিক গুলো দেখবেন, বিশেষ করে ভোকাবুলারি দেখবেন, গ্রামার অংশটা দেখবেন, কম্প্রিহেনশন অংশটা দেখবেন। ম্যাথের ক্ষেত্রে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, মানে এক্স্যাক্টলি যে শুধু এগুলো দেখবেন তা না, আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি। যেমন পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লস, পাজল, সিরিজ, এগুলো থেকে ম্যাথ আসে। এই ম্যাথগুলো বিগত সালের প্রশ্নগুলো একটু দেখবেন। এবং জিকেতে দেখবেন দেশের এবং সাম্প্রতিক যে ঘটনাবলীগুলো রয়েছে, ব্যাংকিং, তারপর বিভিন্ন ধরনের আন্তর্জাতিক যে বিভিন্ন ধরনের যে সচেতনতামূলক যে বিষয় রয়েছে, এগুলো দেখবেন। কম্পিউটার আইসিটি থেকে দেখবেন যে বাংলাদেশ এই যে বেসিক যে এমএস অফিস, শর্টকাট কি, এই যে একটু আগে যেটা বললাম যে শর্টকাট কি গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন কন্ট্রোল প্লাস এইচ চাপলে কি হয়, কন্ট্রোল প্লাস এক্স চাপলে কি হয়, এটা ইন্টারনেট টার্মস যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে। ইন্টারনেট টার্মস কিন্তু আপনাদের রয়েছে, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। যেমন এইচটিটিপি তে কি হয়, যেমন গত পরীক্ষায় কিন্তু এই ধরনের একটা কি টার্মস কিন্তু এসেছিল, যে এটার পুনরূপ কি, তাই কিনা। তো এই জন্য এগুলো আপনাদেরকে জানতে হবে। এবং বাংলার ক্ষেত্রেও একই ধরনের, বাংলার ক্ষেত্রেও বিগত সালের প্রশ্নগুলো একটু বেশি বেশি করে দেখবেন, চর্চা করবেন। বিগত সালের প্রশ্ন ট্র্যাক করা, দেখেন সব থেকে বড় বিষয় হচ্ছে এগুলো কেন বলতেছি, যে যদি কোনো কারণে 2022 সাল ভিত্তিক অফিসার জেনারেল এটার প্রিলিতে যদি আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। তাদের জন্য এই টপিকগুলো, এই আলোচনাগুলো, অর্থাৎ আগামী 3-4 মাস আপনি কিভাবে প্রস্তুতি নেবেন পরবর্তী পরীক্ষাগুলোর জন্য। খেয়াল করবেন কোন বছর কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে, এটা আপনাকে বের করতে হবে। বিগত সালের প্রশ্নগুলো চর্চা করলেই পেয়ে যাবেন। বিগত কোন বিষয়গুলো বারবার এসেছে, এটা একটু নোট করে রাখবেন, যে কোন টপিক থেকে কোন বিষয়গুলো বারবার পরীক্ষায় এসেছে, এই টপিকগুলো আপনাকে ট্র্যাক করতে হবে। কোন ধরনের প্রশ্ন সময় বেশি নয় বা ফাঁদে ফেলে,
মনে রাখবেন যে ব্যাংকের কোন ধরনের প্রশ্নগুলো বেশি ফাঁদে ফেলে এটা একটু আপনাকে জানতে হবে। আপনি যদি বিগত 10 বছর প্রশ্নগুলো যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে প্রত্যেকটা পরীক্ষায় এরকম 2, 4, 5টা ম্যাথ বা ইংলিশ অথবা জিকে যে কোনো প্রশ্ন হোক, যে এই প্রশ্নগুলো কিন্তু দেখা যায় আপনাকে ফাঁদে ফেলতেছে। এই প্রশ্নগুলো নোট করে এই টপিকগুলো যদি আপনি সমাধান করে ফেলতে পারেন, তাহলে আর আপনি ফাঁদে পড়বেন না। এটা একটু বের করবেন এবং এক্সট্রা এক্সেল শিট বা খাতায় লিখে রাখা দরকার। বিগত বছর যে প্রশ্ন, এই যে তথ্যগুলো আমি বললাম, এগুলো অবশ্যই নোট করে রাখবেন এবং এগুলোকে সমাধান করবেন যাতে আপনি সামনে ট্রাপে না পড়েন। এবং টাইপ এমসিকিউ এবং কনসেপচুয়াল, কিছু কিছু প্রশ্ন আছে এমসিকিউ এবং কনসেপচুয়াল দুটাই পড়তে হয়। কিছু কিছু প্রশ্ন শুধু এমসিকিউ আছে, আবার কিছু কিছু প্রশ্ন এমসিকিউ টাইপের না, মানে কনসেপচুয়াল যেটা সেখান থেকে কিন্তু এমসিকিউ তৈরি হয়। তো যেমন দেখেন, শুধু তথ্য মনে রাখলেই হবে নাকি ব্যাখ্যাও দরকার। কিছু কিছু প্রশ্ন আছে, যেমন দেখেন একটু আগে বলেছিলাম যে জিডিপি গ্রোথ রেট, এটা শুধু তথ্যটা মনে রাখলেই হবে। পাশাপাশি এই প্রশ্নটা কিন্তু আপনার লিখিততেও আসতে পারে বা বিস্তারিত রূপেও কিন্তু আসতে পারে, প্রিলিতেও আসতে পারে। হোয়াট ইজ জিডিপি দিয়ে 4টা অপশন থাকলো, তো এখানে আপনাকে এখানে থাকতে পারে, অথবা জিডিপির পূর্ণরূপ কি, তাই কি না? আমরা জানি না জিডিপির পূর্ণরূপ হচ্ছে কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয় থাকে। তাহলে এই যে এই ধরনের পূর্ণরূপও কিন্তু আপনাকে পড়তে হবে বিস্তারিত। আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যারা শিক্ষার্থী তাদের জন্য সাধারণত জেনারেল নলেজ এবং ইংলিশ তুলনামূলক তাদের কাছে একটু সহজ হয়। ম্যাথ আইসিটি মানে ম্যাথটা একটু তাদের কাছে একটু কঠিন মনে হয়। আবার যারা আছেন ম্যাথ অ্যানালাইটিক্যাল, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের ক্ষেত্রে আবার ম্যাথ এবং অ্যানালাইটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো তাদের কাছে সহজ মনে হয়। তো এখানে যেহেতু এভারেজ প্রশ্ন, যে আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনারা কিন্তু এখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এই আর্টস ফ্যাকাল্টি পরীক্ষার ক্ষেত্রে। তো এটা আপনাকে মনে রাখতে হবে। এরপর দেখি আমরা বিগত সালে প্রশ্নগুলো শুধু পড়বেনই না, পরীক্ষার মতো আসা মানে পরীক্ষার মতো সময় ধরে পুনরায় পরীক্ষা দেওয়া। যেমন পরীক্ষায় 100টা প্রশ্নের জন্য সময় থাকে কত, 60 মিনিট। তো আপনি যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, তখন মনে রাখবেন যে 100টা প্রশ্নের উত্তর যেন আপনি 50 মিনিটে দিতে পারেন। এভাবে যদি আপনি প্রতিনিয়ত যদি প্র্যাকটিস করেন, অর্থাৎ সপ্তাহে যদি 5টা পরীক্ষাও দেন বা 10টি পরীক্ষাও যদি দেন, বা প্রতিদিন একটা করে দেন, অথবা 2 দিন পর পর যদি একটা করে পরীক্ষা দেন, তারপরে এটা কি হয়ে গেল, আপনার একটা অনুশীলন হয়ে গেল। এই জন্য আমরা কি করি, সবসময় শুধু ভালো করে পড়ি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করতে পারি না, যার কারণে আমাদের কিন্তু প্রিলিজ ছুটে যায়। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এই জন্য আমাকে শুধু পড়লেই হবে না, সাথে সাথে টাইম ম্যানেজমেন্ট এটা আমাকে চর্চা করতে হবে। এরপর দেখেন, বারবার যে প্রশ্নগুলো ভুল হচ্ছে সেগুলো আলাদা করে নিতে হবে এবং তার পেছনে কারণ বুঝতে হবে। খেয়াল করেন, যে প্রশ্নগুলো, এমন কিছু প্রশ্ন আছে আপনি যখনই অনুশীলন করতে যাচ্ছেন, ওই একই টাইপের প্রশ্ন আসলে আপনি বারবার ভুল করতেছেন। যেমন সম্ভাব্যতা, অনেকেই পারেন না, খুবই সহজ টপিক কিন্তু অনেকেই হয়তো পারেন না। তো বারবার এই প্রশ্নগুলোতে আপনি কি হয়ে যাচ্ছেন, ধরাশায়ী হয়ে যাচ্ছেন। এই জন্য এই টপিকগুলো আপনাকে একদম ক্লিয়ার বুঝে নিতে হবে এবং বুঝতে হবে, এবং কি কারণে হচ্ছে সেই কারণটা উদ্ঘাটন করে সেই অনুযায়ী সমাধান করতে হবে। বিশেষ করে 2010 থেকে 24 পর্যন্ত যত বেশি সম্ভব প্রশ্ন সংগ্রহ করে পড়া। অবশ্যই এই প্রশ্নগুলো কখনো বাদ দিবেন না। বিশেষ করে 10 থেকে 24 পর্যন্ত 2-3টি নির্ভরযোগ্য প্রশ্ন ব্যাংক আপনি রাখতে পারেন। সেটা হতে পারে কি, জব সলিউশন হতে পারে, অথবা অনলাইন বেস যে কোনো কিছু এখান থেকে আপনি সংগ্রহ করে এগুলো কি করবেন, জব সলিউশনটা পড়বেন। এবং প্রিপারেশন চলাকালীন পুনরাবৃত্তি বা ভুল বিশ্লেষণ করা নিয়মিত। খেয়াল করবেন, যখন আপনি প্রিপারেশন নেবেন তখন দেখবেন যে একই ধরনের ভুল বারবার হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে কেন ভুল হচ্ছে, কারণ এখানে আমার বেসিকটি দুর্বল আছে। এই জন্য ওইটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে। বিশেষ করে যারা 23 সাল ভিত্তিকে টার্গেট করতেছেন। এরপর দেখেন, এই যে 100টি প্রশ্ন 60 মিনিট সময় থাকে, এই জন্য 36 সেকেন্ড থাকে। তো এই জন্য টাইম ম্যানেজমেন্টে বেশ কিছু স্ট্র্যাটেজি আপনাকে কিন্তু কি অনুসরণ করতে হবে। সেই স্ট্র্যাটেজি গুলো যদি আমরা খেয়াল করেন, মনে রাখবেন যখন আপনি পরীক্ষাটা শুরু করবেন, প্রত্যেকটা টপিকের জন্য আপনি সর্বোচ্চ কত মিনিট ব্যয় করবেন। যেমন দেখেন, ইংলিশের জন্য 15 মিনিট ব্যয় করবেন টোটাল, ম্যাথের জন্য 20 থেকে 25 মিনিট ব্যয় করবেন, জিকের জন্য 10 থেকে 12 মিনিট ব্যয় করতে পারেন, বাংলার জন্য 10 থেকে 12 মিনিট ব্যয় করবেন। এভাবে যদি আপনি একটা যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করে নিতে পারেন, তাহলে আপনার পরীক্ষাটা সহজ হবে। কারণ ব্যাকরণ, এখানে ইংলিশের ক্ষেত্রে ব্যাকরণ এবং বোধগম্যতা নির্ভর এখানে থাকে, ম্যাথে সময় বেশি লাগে, সহজগুলো আগে করা, তাই না? জানা থাকলে দ্রুত করা যায়। যেমন জিকের ক্ষেত্রে দেখা যায় 5 মিনিট অনেক সময় হয়ে যায় যদি আপনার জানা থাকে। আর কিছু প্রশ্ন ট্রিকি থাকে, বাংলায় বুঝে আগাতে হবে। যেমন দেখেন, সমাস, কারক, এরপর হচ্ছে কি প্রকৃতি প্রত্যয়, সন্ধি, এগুলোতে দেখা যায় কিছু কিছু ট্রিকি প্রশ্ন থাকে। এই জন্য এখানে আপনাকে বুঝে তারপর আগাইতে হবে। তো এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তো আমি যদি সামগ্রিকভাবে যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনাদেরকে যদি আমি বলি যে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, তখন মনে রাখবেন প্রথম 10 মিনিট, মনে রাখবেন পরীক্ষায় কি করবেন, প্রথম 10 মিনিট আপনি কি করবেন, প্রথম 10 মিনিট আপনি 1 থেকে 100 পর্যন্ত যে প্রশ্নগুলো আপনি এক দেখায় উত্তর পারতেছেন, মানে দেখলেই উত্তর আপনি কমন পাইছেন, তাই না, কমন পেয়েছেন, ওই উত্তরগুলো আপনি প্রথম 10 মিনিটে দিয়ে ফেলবেন। 1 থেকে 100 পর্যন্ত একদম টানা চলে যাবেন, সময় ব্যয় করবেন না, দেখবেন উত্তর জানা আছে, দাগাবেন, দেখবেন দাগাবেন। তাহলে দেখা যায়
অন্তত পক্ষে 30টা প্রশ্ন কিন্তু প্রথম 10 মিনিট আপনার হয়ে যাবে। এটা কিন্তু হয়ে যায়, সবারই কিন্তু হয়ে যায়, কারণ 100টা প্রশ্নের মধ্যে অন্তত 30টা প্রশ্ন তো আপনার এক দেখায় আপনি পারবেন। এটা তো আপনার আছে, যেহেতু আপনি ব্যাংকের জন্য প্রস্তুতি নিয়েছেন, তাহলে আপনি কিন্তু 30 নম্বর পেয়ে গেলেন প্রথম 10 মিনিটে। এরপর পরবর্তী যে 10 মিনিট, পরবর্তী 10 মিনিটে আপনি কি করবেন, পরবর্তী 10 থেকে 15 মিনিট আপনি পরবর্তী 20 থেকে 25 মিনিট আপনি সময় দিবেন গণিতের পিছনে। সময় বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে, এটা বলতেছি। গণিতের পিছনে সময় দিবেন। এই 20-25 মিনিট যদি গণিতের সময় দেন, 20টা যদি ম্যাথ থাকে তো অন্তত 15টা ম্যাথ আপনি এখানে সমাধান করতেই পারবেন, অবশ্যই পারবেন। যদি আপনি 20 থেকে 25 মিনিট সময় দেন, মাস্ট 15টা প্রশ্ন আপনি উত্তর করতে পারবেন। তাহলে এরপর দেখেন পরবর্তী যে কত মিনিট থাকতেছে, পরবর্তী 15 মিনিট আপনি কোথায় সময় ব্যয় করবেন, ইংলিশের ক্ষেত্রে সময়টা ব্যয় করবেন। ইংলিশে এখানেও দেখা যায় যে ইংলিশে যদি 25টি প্রশ্ন থাকে, অন্তত পক্ষে আপনি 15টি প্রশ্ন উত্তর আপনি কারেক্ট করতে পারবেন, যদি আপনি সত্যিকার অর্থেই 10 থেকে 15 মিনিট যদি ইংলিশের পিছনে সময়টা ব্যয় করেন। 15 মিনিট যদি সময় ব্যয় করেন, তাহলে দেখেন 15, এখানে আমি 25ই ধরলাম, 15 আর 25 কত হচ্ছে 40 আর 10 50 মিনিট। আর শেষ 10 মিনিট আপনি কি করবেন, শেষ 10 মিনিট আপনি যে প্রশ্ন উত্তরগুলো এখনো দিতে পারেননি, বিশেষ করে বাংলা, জিকে, এরপর হচ্ছে আইসিটি, এই প্রশ্নগুলো আপনি কি করবেন, সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। ইভেন ম্যাথ, জিকে পরবর্তী 10 মিনিট। তো এই 10 মিনিটে, পরবর্তী 10 মিনিটে দেখা যাচ্ছে আপনি আরো 10টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তাহলে আপনি এখন হিসাব করেন, 15 15 30 আর 10 কত হয়, 40 আর 30 70। দেখেন আপনি কিন্তু 70 পেয়ে যাচ্ছেন। আপনাকে এই স্ট্র্যাটেজি মেনেই কিন্তু উত্তর করতে হবে। এই ট্রিক্সটা যে ফলো করবেন মাস্ট, সে অন্তত পক্ষে 60 থেকে 65, 70 না পেলে অন্তত 65 আপনি পাবেন। 65 পাওয়া মানে প্রশ্ন যতই সহজ হোক না কেন, 65 কিন্তু প্রিলি আসে। যেমন 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার যে প্রশ্নটি এসেছিল, প্রিলি প্রশ্ন যথেষ্ট সহজ ছিল, সেখানে দেখা যাচ্ছে যে 62 63 পেয়েও কিন্তু প্রিলিতে চলে এসেছে। তার মানে এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে এই স্ট্র্যাটেজি যদি কেউ মেনটেন করেন, তাহলে দেখবেন যে অনায়াসে কিন্তু আপনি প্রিলিতে উত্তীর্ণ হতে পারবেন। কিন্তু আমরা কি করি, শুরুতেই গিয়ে আমরা হজবরল একটা সৃষ্টি করে দিই, যার কারণে যে প্রশ্ন উত্তরগুলো আমরা পারি সেটাও আমি উত্তর দিতে পারি না। দেখা যায় 60টি 70টি প্রশ্ন উত্তর করতে গেলেই সময় শেষ হয়ে যায়। এই জন্য আপনাকে কি করতে হবে, এভাবে ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে হবে, তাহলে আপনি উত্তীর্ণ হতে পারবেন। তো শুরুতে আপনি কি করবেন, দেখেন ফার্স্ট স্ক্যান, শুরুতে আপনি 1 মিনিটে পুরো প্রশ্নপত্র স্ক্যান করবেন। স্ক্যান বলতে কি, আপনি চোখ দিয়ে স্ক্যান করবেন, মানে এক নজরে আপনি ফার্স্ট টু লাস্ট দেখে যাবেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রশ্নের ধরন কেমন, তাহলে আপনার স্ট্র্যাটেজি কিন্তু চেঞ্জ হতে পারে। যেমন দেখেন যে প্রশ্ন অত্যন্ত সহজ হয়েছে, তার মানে আপনার এক ধরনের স্ট্র্যাটেজি। যদি প্রশ্ন অত্যন্ত কঠিন হয়, তখন আপনাকে ওই যে প্রথম 10 মিনিট ওইভাবে আগাইতে হবে, তারপর ম্যাথ করতে হবে, তারপর ইংলিশ করতে হবে, এভাবে কিন্তু আপনাকে আগাইতে হবে। এরপর হচ্ছে ইজি ফাস্ট, মনে রাখবেন এই 5টা বিষয় আপনার মাথায় রাখতে হবে একদম। সহজ প্রশ্ন আগে, কঠিন প্রশ্ন পরে রাখা। যে প্রশ্নগুলো আপনি সহজ সেগুলো আপনি আগে করবেন, কারণ কঠিন প্রশ্নটা যদি আপনি আগে করতে যান সময় বেশি যাবে, যার কারণে আপনি টাইম পাবেন না। দেখা যাবে যে সহজ প্রশ্ন আপনি একটা কঠিন ম্যাথ করতে গিয়ে 5 মিনিট আপনার চলে গেছে, 3 মিনিট চলে গেছে। তো দেখা যাচ্ছে এই 3 মিনিট চলে যাওয়ার কারণে পরবর্তীতে যে আরো যে 5টা সহজ প্রশ্ন ছিল সেগুলোতে আপনি তাকানোর সময়ই পাননি। এই জন্য মনে রাখবেন সহজ প্রশ্নগুলো আগে দিয়ে দিবেন। এরপর হলো 15 সেকেন্ডের মধ্যে যদি আপনি উত্তর করতে না পারেন, তাহলে পরেরটিতে যাবেন। আপনি দেখেন যে যখন আপনি প্রথম 10 মিনিট আপনি প্রশ্নগুলো দাগাবেন, যে প্রশ্ন উত্তর আপনি 15 সেকেন্ডে মনে করতে পারতেছেন না, স্কিপ করবেন, স্কিপ করে পরবর্তীতে চলে যাবেন। ঠিক আছে। এরপর দেখেন মার্ক ফর রিভিউ, অর্থাৎ সন্দেহভাজন প্রশ্নগুলো চিহ্নিত করে রাখা। খেয়াল করে 100টা প্রশ্নের মধ্যে যখন আপনি প্রথম 10 মিনিট আপনি প্রশ্ন উত্তরগুলো দিবেন, তখন দেখা যাবে যে এর ভিতর অন্তত 10টা বা 15টি প্রশ্ন থাকবে সন্দেহভাজন। মানে উত্তর কিন্তু আপনি জানেন, কিন্তু এই মুহূর্তে একটু প্যাচ লেগে গেছে, আপনি এক্স্যাক্টলি উত্তরটা আপনি এই মুহূর্তে স্মরণ করতে পারতেছেন না। তো এগুলোকে আপনি কি করবেন, কলম দিয়ে একটু চিহ্নিত করে রাখবেন। এগুলোকে শেষ মুহূর্তে গিয়ে আরেকবার দেখবেন, অর্থাৎ 10টা প্রশ্ন থাকলে এখান থেকে 2-3টা আপনি পেরে যেতে পারেন। এরপর হলো শেষ 5 মিনিট শুধু চিহ্নিত প্রশ্নগুলো উত্তর বা রিভিউ ফাইনাল। ওই যে শেষ 5 মিনিট বা 10 মিনিট যেটা থাকবে, এই চিহ্নিত যে প্রশ্নগুলো আছে এগুলো একটু রিভিউ দিয়ে দিবেন। তাহলে এইভাবে যদি আপনি আগান, তাহলে আপনার পরীক্ষাটা কি হবে, অসম্ভব সুন্দর হবে। এবং প্রত্যেকদিন চেষ্টা করবেন একটা 60 মিনিট একটা ফুল মডেল টেস্ট দেওয়ার, এবং টাইমার দিয়ে প্র্যাকটিস করা। ঠিক আছে, যাতে করে আপনার পরীক্ষার অভ্যাস হয়ে যায়। এবং মনে রাখবেন 50 মিনিটে কিভাবে একটা প্রশ্ন শেষ করা যেতে পারে 100 নম্বরের, এই স্ট্র্যাটেজিতে যদি আপনি আগাইতে পারেন, তাহলে আপনি প্রিলিতে উত্তীর্ণ হবেন। দেখেন ব্যাংক চাকরি সংক্রান্ত বা যে কোনো চাকরি সংক্রান্ত বা যে কোনো তথ্য জানতে আপনি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন। এই নম্বরটিতে যোগাযোগ করলে, এই যে হটলাইন, এখানে আমাদের অসংখ্য কর্মী এখানে যুক্ত আছেন। এখানে যোগাযোগ করলে আপনি যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। এছাড়াও আমাদের এই যে নম্বরগুলো দেওয়া আছে, এই নম্বরগুলোতে যোগাযোগ করে আপনি যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য আপনি জানতে পারেন। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট আছে বিদ্যাবাড়ি.com, এখান থেকে আপনি তথ্য জানতে পারেন। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, তারপর যে বিদ্যাবাড়ি ব্যাংক হেড, অল গভ জব, বিদ্যাবাড়ি পাবলিকেশনস,
এই সমস্ত পেজে প্রতিদিন চাকরি সংক্রান্ত আপডেট তথ্য দেওয়া থাকে, এগুলো থেকে আপনি মানে তথ্য জানতে পারেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, এই যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত যে তথ্যগুলো এগুলো কিন্তু আপনারা পান। তো অবশ্যই এটার সাথে যুক্ত থাকবেন, ইউটিউবের সাথে। তো শিক্ষার্থীবৃন্দ যারা 2022 সাল ভিত্তিক অফিসার জেনারেল পরীক্ষা দিতে যাচ্ছেন সবার জন্য শুভকামনা। এতক্ষণ দীর্ঘ সময় ধরে যারা ধৈর্য ধরে আমার যে এই আলোচনাটি শুনেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন। এবং আমরা চেষ্টা করেছি এবার আগেই এই লাইভ মানে এই তথ্যটি দেওয়ার জন্য বা এই ক্লাসটি করানোর জন্য, যাতে করে আপনাদের হাতে যেহেতু এখনো 10-12 দিন বা 15 দিন সময় আছে, এই সময়টা যেন আপনারা আরো বেশি করে কাজে লাগাইতে পারেন। এই জন্য এবার আমরা একটু আগাম আপনাদেরকে এই সাজেশন দিয়ে দিলাম। তো যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।